মাশাআল্লাহ, ভেরি গুড। আর বাকিদের কি অবস্থা, কেমন আছেন সবাই? আর কেউ শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ফারুক হাসান। ফারুক হাসান কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? ভালো, আমাকে আচ্ছা, ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি অবস্থা আমাদের? ক্লাসগুলো তো মোটামুটি যাচ্ছে, কেমন লাগতেছে আপনাদের? ক্লাসগুলো করতে কেমন লাগতেছে, বুঝতেছেন কিছু? খুবই এনজয়েবল। বুঝতে পারতেছেন ক্লাসগুলো, ধরতে পারতেছেন? স্যার ক্লাসগুলো আসলে খুব এনজয়েবল এবং খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। যারা হয়তো টপ ম্যানেজমেন্ট বা মিড লেভেল ম্যানেজমেন্টে জব করে তারা অনেক বেশি হয়তো এনজয় করে রিয়েল লাইফ ডিসিশনের ক্ষেত্রে। হাউএভার স্যার, যখন আসলে পরীক্ষাতে বসি ইন সাম এক্সটেন্ট আসলে সবকিছুকে ডেলিভার করাটা আমাদের জন্য অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। দ্যাটস ওয়াই আসলে উইদিন ভেরি শর্ট টাইম আমরা আউটকামটা পাই না। স্যার এই জায়গাতে আপনার যদি কোনো পার্সোনাল এক্সপেরিয়েন্স, আপনাকে একটা হার্ডশিপের ভিতর থেকে যেতে হয়েছে, অনেক পড়াশোনা করতে হয়েছে, আবার ভুলেও গিয়েছেন, আবার ওভারকাম করেছেন। যদি কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে যেগুলো আমাদেরকে আসলে একটা ভালো একটা হচ্ছে গিয়ে যে আউটলুক দিবে, আমাদের হেল্প করবে, কাইন্ডলি শেয়ার করবেন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ইমরান খান, আপনি কোথায় কাজ করেন? ফ্যাকাল্টির একজন শিক্ষক। ও হ্যাঁ, আপনি সেদিন বলছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ে কাজ করেন, আপনি এখন পড়ান। থ্যাংক ইউ। আপনি আসলে ভালো জায়গায় বলছেন কথাটা, মানে ভালো পয়েন্ট বলছেন যে আসলে আমি একদম ফ্রম দ্য লার্নিং টাইম অফ মাই লাইফ, আমি যখন থেকে পড়াশোনা করি তখন থেকে নিজেকে একজন মানে মানে ওনার হিসেবে ভাবতাম, বিজনেস ওনার হিসেবে, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে ভাবতাম। যখনই পড়ছি, কমার্সে পড়ছি, ম্যানেজমেন্ট, আমি মাস্টার্স ইন ম্যানেজমেন্ট, আবার আইসিএমএ করার সময় এবং প্র্যাকটিক্যালি কাজ করার সময় আমি যখন পড়ালেখা করতাম তখনই ভাবতাম যে আমি অর্গানাইজেশন। তাহলে নিজেকে যখন ওই চালকের আসনে বসাবেন আপনি, দেখবেন যে আপনি এই পড়াগুলোর সঙ্গে আপনি মিল খুঁজে পাবেন এবং তখন প্র্যাকটিক্যালটা আপনার মাথায় কাজ করবে। এবং এটা অবশ্যই একটা কথা আছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তারপর আরেকটা কথা আছে, আপনি যখন আপনি চেয়ারে বসবেন, ড্রাইভিং সিটে বসবেন, তখন কিন্তু আপনি ঠিকই গাড়িতে চালাবার জন্য আস্তে আস্তে শিখে ফেলতে পারবেন। প্রথম হয়তো বা গাড়িতে আপনার একটু কষ্ট হতে পারে, পরবর্তীতে আস্তে আস্তে ফাইন টিউনিং হয়ে যায়। সো সবগুলোই ইম্পর্টেন্ট। আপনি যখন নিজেকে ওই আসনে বসাবেন হবে এবং প্র্যাকটিক্যালটা আপনার মিলটা খুঁজে পাবেন। আমার মনে হয় এটা একটা ভালো জিনিস। যখনই পড়বেন তখন নিজের ওনারশিপ নিয়ে পড়বেন, দেখবেন যে বুঝতেছেন অনেক কিছুই। হ্যাঁ, এটা একটা টিপস আর কি। আর তো পড়ার তো কোনো বিকল্প নাই, পড়তে হবে। আমি আপনাদের যেভাবে পড়াচ্ছি এটার সঙ্গে আপনাদের মোটামুটি প্রাইমারি যেটা প্রিপারেশন সেটা কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে। তো আপনাদেরকে তাহলে কি করতে হবে, আরো মানে এই বইটা আপনারা যদি 3 বার পড়েন, আই এম শিওর আপনাদের কোনো কনফিউশন আর কোনো থাকবে না। আমার সঙ্গে আপনাদের 50%, 60%, 70% যা হয়ে গেল, কনসেপ্ট গুলো এসে গেল। বাকি 2 বার আপনাদেরকে অ্যাটলিস্ট একটা রিভিউ করতে হবে এই বইটা। 3 বার যদি বইটা পড়েন, আই এম শিওর কারো কোনো কনসেপচুয়াল সমস্যা এখানে আর থাকবেই না। এরপর আপনি ইউ ক্যান ডু এনিথিং। আপনি যে কোনো এরপর আপনার আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবেন। আমাদের অন্যান্য বইগুলো আছে, যেখান থেকে পারেন, যা ইচ্ছা পারেন, এই যা আছে সবকিছু করেন, দেখবেন যে সবকিছুই মিল পাচ্ছেন। এই টিপস আর কি মোটামুটি। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করি, ক্লাসে চলে যাই, কেমন? স্যার আপনাকে ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ওনারশিপ। থ্যাংক ইউ স্যার, আই থিংক ইট উইল হেল্প মি টু। থ্যাংক ইউ। গো অ্যাহেড। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্ক্রিন শেয়ার করতেছি। তো তার আগে আপনাদেরকে আমি মিউট করে দিয়ে গেলে ভালো হবে। একটু মিউট করি।
স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিনটা আসছে কিনা একটু বলবেন। জি স্যার, দেখা যায়। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন দেখা যায়? জি স্যার। ফাইন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে শুরু করি ক্লাস। আমরা এই যে আপনার ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিক্স শিখছিলাম, 4টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিপারেশন ছিল আমাদের 4টা বিষয় নিয়ে কথা বলার। একটা হচ্ছে আপনার নেট প্রেজেন্ট ভ্যালু, যেটা মানে ডিসকাউন্টিং ডিসিএফ টেকনিক, ক্যাশ ফ্লো টেকনিক, Recording in progress. আমাদের যেটা ছিল টাইম ভ্যালু অফ মানি নিয়ে কথা বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, ডিসকাউন্টিং টেকনিক্স নিয়ে, কস্ট অফ ক্যাপিটাল নিয়ে বলেছি, এবং কস্ট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল নিয়ে কথা বলেছি, যেখানে আমাদের 4টা মেথডে আমরা অ্যাপ্রেজাল করতে পারি। প্রথমটা ছিল নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, এনপিভি, আরেকটা ছিল ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর, আরেকটা ছিল দ্য পে ব্যাক পিরিয়ড। এই 3টা আমরা কভার হয়েছিল। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন বাকি ছিল, এটা আজকে করবো। তো কারো একটা নয় শোনা আছে, আমি সবাই মিউট করছিলাম, আপনি নতুন করে যারা আসছেন একটু নিজেকে মিউট করেন। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা কি? তাহলে কথার মধ্যে আছে যে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, অ্যাকাউন্টিং যে রিটার্নটা সেটার রেটটাকে বের করা, ভেরি ইজি। তা এআরআর মেথড মানে অ্যাকাউন্টিং ARR, accounting rate of return. ARR method calculates the percentage return provided by the accounting profits of the project. Accounting যে প্রফিট গুলো সেটাকে আপনার ক্যালকুলেশন করাটা সিম্পল সূত্র দিয়ে, এটা হচ্ছে কি অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিটটা এখানে অবশ্যই ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে করতে হয়, যেমন এভারেজ অ্যানুয়াল প্রফিট সমান নেট ক্যাশ ফ্লো লেস ডেপ্রিসিয়েশন। ইম্পর্টেন্ট নোট হচ্ছে এখানে দ্য এভারেজ অ্যানুয়াল প্রফিট ইজ আফটার ডেপ্রিসিয়েশন, নেট ক্যাশ ফ্লো ইজ নরমালি ইকুইভ্যালেন্ট টু প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন। তো সুতরাং ডেপ্রিসিয়েশনটা এখানে বাদ দিতে হবে এখানে। আর এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্টটা কি? সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটাকে 2 ভাগ করে, মানে ওপেনিং ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু যোগ করে 2 ভাগ করলে এভারেজ হয়ে যাবে। অথবা আপনি বলতে পারেন যে ওপেনিং ইনভেস্টমেন্ট প্লাস ক্লোজিং ইনভেস্টমেন্ট, যদি সেভাবে চিন্তা করি ইনভেন্টরিতে আমরা যেভাবে অ্যাভারেজ করতাম, অ্যাভারেজ ইনভেন্টরি যে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, অ্যাভারেজ যেহেতু করতেছি ওপেনিং প্লাস ক্লোজিং ডিভাইডেড বাই 2। সো এভাবে আমরা আগাবো, তারপরে আমরা জাস্ট ফর্মুলাতে ভাগ করে দিলে আমরা ARRটা পেয়ে যাবো, ভেরি ইজি। আর এখানে ডিসিশন ক্রাইটেরিয়া কি হবে ARR এর ক্ষেত্রে? ARR ফর এ প্রজেক্ট মে বি কম্পেয়ার্ড উইথ দ্য কোম্পানিজ টার্গেট রিটার্ন। প্রত্যেক কোম্পানির একটা টার্গেট রিটার্ন থাকে যে আমি এত প্রফিট করতে চাই, একটা টার্গেট করে। তো এআরআরটা বের করে আমরা সেই টার্গেট রিটার্নের সঙ্গে কম্পেয়ার করে দেখবো। যদি হায়ার হয়, ইফ হায়ার দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে দ্য প্রজেক্ট উইথ দ্য হাইয়েস্ট IRR শুড বি টেকেন বা চুজেন, প্রোভাইডেড ইট মিটস দ্য কোম্পানিজ টার্গেট রিটার্ন। এই হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়া ARR এর ক্ষেত্রে। তো এক্সাম্পল 6টা আমরা আগেও করেছিলাম, সেটার কন্টিনিউশনে আমরা এবার ARRটা করে দেখবো। এক্সাম্পল 6 ছিল আমাদের প্রজেক্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল প্রজেক্ট এতে 4,50,000, স্ক্র্যাপ ভ্যালু ছিল 5 বছরের মধ্যে 20,000 আসবে লাস্টে। আর আমাদের ইনফ্লো গুলো ছিল 1, 2, 3, 4, 5 বছরে কি 200, 150, 100, 100, 100। প্রজেক্ট দ্বিতীয় তাই, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 1 লক্ষ, স্ক্র্যাপ ভ্যালু 10,000, আর ইনফ্লো গুলো 50, 40, 30, 20, 20। সো বলতেছে ক্যালকুলেট দ্য ARR each project, for each project indicate which project should be chosen. ওকে, এটা ওই কথা একই। আমরা আগে আমরা ওই ইনিশিয়াল ওই যে আমরা যে ফর্মুলা ফেলবো, এই ফর্মুলা কি? এভারেজ প্রফিট ডিভাইডেড বাই এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। তো এভারেজ প্রফিটটা বের করার জন্য সব প্রফিট গুলো যোগ করে 5 দিয়ে ভাগ করতে হবে। আর ইনভেস্টমেন্ট অ্যানুয়াল ওইখানে আবার ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, বলছে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে করতে হবে। সো ডেপ্রিসিয়েশন কত এখানে বলেন তো? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 4,50,000, স্ক্র্যাপ ভ্যালু 20,000, তাহলে ডেপ্রিসিয়েশন কত এখানে? 5 বছরে আমরা কত ডেপ্রিসিয়েশন কাউন্ট করবো তাহলে? 4,30,000 স্যার। 4,30,000। হ্যাঁ, অ্যাকাউন্টিং এ যে আমরা থিওরিতে যেভাবে করি, তাহলে স্ক্র্যাপ ভ্যালু যখন 20,000 বলতেছে, তাহলে আমার 4,30,000 নিশ্চয়ই আমরা ডেপ্রিসিয়েশন কাউন্ট করছি এখানে। সো কি করবো আমরা? অ্যানুয়াল ক্যাশ ফ্লো যেগুলো আছে
হ্যাঁ, সেগুলো থেকে আমরা what we will do, স্যার ক্যাশ ফ্লো যখন দিতেছে আলটিমেটলি স্যার কি স্ক্র্যাপ ভ্যালু বা ডেপ্রিসিয়েশন বের করতে হবে, যেহেতু ক্যাশ ফ্লো দিতেছে স্যার। হ্যাঁ এটা রেভিনিউ দিলে তখন আমরা বলতে পারতাম না, স্যার এটা ডেপ্রিসিয়েশন বের করতে হবে। বুঝছি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট, এটা ক্যাশ ফ্লোটা না। এটা এখানে যেহেতু অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, সুতরাং এখানে অ্যাকাউন্টিং প্রফিটটাকে ধরার জন্যই ডেপ্রিসিয়েশনটাকে বাদ দিয়ে ক্যাশ ফ্লো থেকে বাদ দিয়ে অ্যাকাউন্টিং প্রফিটটা বের করলাম প্রথমে। একটা শব্দ ইউজ করছি স্যার, নেট ক্যাশ ফ্লো ইউজ করছি। হ্যাঁ, নেট ক্যাশ ফ্লো থেকে আমরা অ্যাকাউন্টিং আমাদের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেন আমরা উই ফাউন্ড দ্যাট যে এখানে আমাদের অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের জন্য প্রফিটটা কত হতে পারে 521 পৃষ্ঠা। আমি একটু আপনাদেরকে দেখাই, খুব সিম্পল ক্যালকুলেশনে যাচ্ছে এটা। 521 পৃষ্ঠা। তো এটা দেখেন কিভাবে করলো। প্রজেক্ট এ, প্রজেক্ট বি, টোটাল প্রফিট বিফোর ডেপ্রিসিয়েশন, টোটাল অপারেটিং কস্ট, ওই সবগুলোকে যোগ করলাম, ক্যাশ ফ্লোকে যোগ করলে আমার 6,650 হয়। যেমন ওখানে ছিল কত, 200 যোগ 150 ছিল না, কত কত ছিল আবার দেখি, 200 যোগ 150 যোগ 100 যোগ 100 যোগ 100, 5 বছরে মোট 650 ক্যাশ ফ্লো, লেস ডেপ্রিসিয়েশন 430। তাহলে আমাদের টোটাল প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন আসলে 220। এটাকে এভারেজ করার জন্য 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করলাম, তাহলে এভারেজ অ্যানুয়াল প্রফিট 44। আর এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট এটা কিভাবে করবো, আমাদের যে ওই যে ওপেনিং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ক্লোজিং ইনভেস্টমেন্ট বা রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই 2, মানে 4,50,000 যোগ 20 ভাগ 2, তাহলে 235 অ্যাভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। তাহলে এখন আমরা ফর্মুলা বসালে 44 ভাগ 235 করলে 18.72% বা 18.7%। 44 কে 235 তে ভাগ করেন আপনারা, আমার 220 এভারেজ কে আমরা এভারেজ করলে 44 এভারেজ প্রফিট, অ্যানুয়াল প্রফিট, আর এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 235 ভাগ করলে 18.7 হয় কিনা হচ্ছে। রেসপন্স করেন স্যার। 235 একটু আবার বলবেন স্যার। এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, আমার এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট বের করার নিয়ম হচ্ছে কি, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস রেসিডুয়াল ভ্যালু ডিভাইডেড বাই 2, অথবা আমি একটু আগে যেটা বলছিলাম যে ওপেনিং ইনভেন্টরি, যেটা আমরা ইনভেন্টরি ক্ষেত্রে করতাম এভারেজ ইনভেন্টরি করার জন্য ওপেনিং প্লাস ক্লোজিং ভাগ 2। এটাও এখানে যদি ক্লোজিং ইনভেস্টমেন্ট বলতে কিছু নেই আসলে, মানে রেসিডুয়াল ভ্যালুটা আমরা ক্লোজিং ইনভেস্টমেন্ট ধরতে পারি। সো আপনার এখানে আছে ওপেনিং ছিল 250 দিয়ে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল, আর প্লাস রেসিডুয়াল ভ্যালু ছিল আপনার 20,000, তাহলে 450 প্লাস 20 divided by 2, তাহলে 235। আর তাহলে 44 কে 235 দিয়ে ভাগ করেন 18.7, এটা হচ্ছে এরর বের হলো 18.7। ঠিক সিমিলারলি প্রজেক্ট বি তেও আমাদের 160 ছিল আমার টোটাল ইনফ্লো, অপারেটিং ক্যাশ চলে আসলো, আর টোটাল ডেপ্রিসিয়েশন 90, তারপরে হলো কি আমার 70 হইলে প্রফিট আফটার ডেপ্রিসিয়েশন, দেন 5 দিয়ে ভাগ করলাম, আমার এভারেজ হলো 14, আবার এভারেজ ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 1,10,000 কে 2 দিয়ে ভাগ করলে 55। 1,10,000 কেন, আমার প্রজেক্ট বি তে আমার ইনভেস্টমেন্ট ছিল 1 লক্ষ, রেসিডুয়াল ভ্যালু ছিল 10,000, তাহলে 1,00,000 যোগ 10,000 ভাগ 2, তাহলে 55,000 টাকা থেকে এভারেজ ইনভেস্টমেন্ট। তাহলে এভারেজ অ্যানুয়াল প্রফিট কে এভারেজ ইনভেস্টমেন্ট ভাগ করলে 25.5%। এটি হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী আমাদের এআরআরটা বের করতে হবে। সো দেখেন এআরআর বুঝছেন সবাই, ফর্মুলাটা বুঝতে পারছেন নিশ্চয়ই? জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার, এর কোশ্চেনে কোনো ফিক্সড কস্ট, কারেন্ট কস্ট এরকম কোনো কথা থাকতে পারে? শুনেন, কস্ট নিয়ে আসলে অনেক কথা থাকতে পারে, হ্যাঁ, এগুলো আমরা একটু পরে নেক্সট চ্যাপ্টার যখন ধরবো ওখানে রিলেভেন্ট কস্ট, ইররিলেভেন্ট কস্ট কথাগুলো আসবে, কোন আচ্ছা, কস্ট স্যার। ধরবো কোন কস্ট ধরবো না, ওইটা আমরা আলোচনা চলে আসবে, বুঝতে পারছেন? স্যার আরেকটা কোশ্চেন স্যার। বলেন।
স্যার এখানে তো আমরা 5 বছরের ডিফারেন্ট ক্যাশ ফ্লো ছিল ডিফারেন্ট, আর যদি সেম হয় যে 5 বছরে 20,000 টাকা করে একবারে বলে দিছে, তখন কিভাবে করবো স্যার এরকম কোশ্চেন করলে? ওই অ্যাভারেজ করবেন, 5 বছরের টাকা অ্যাভারেজ করবেন, 20,000 তারপর 20,000 অ্যাভারেজই হলো 20,000 হলো 20,000 করে 5 দিয়ে 5.105 ভাগ করলে 20,000 বরাবরই হলো, অ্যাভারেজ হলো, ওইটা অ্যাভারেজ হয়ে যাচ্ছে। সো আর কোনো ডিফারেন্স নাই এখানে। আচ্ছা, তো এবার আসেন, তাহলে দেখলাম কি আমরা প্রজেক্ট এ তে আমার 18.7% ARR, প্রজেক্ট বি তে 25.5% ARR। ওকে, তাহলে সেক্ষেত্রে তো আমার প্রজেক্ট বিটাই বেশি ARR দেখাচ্ছে, এটাই আমি চুজ করবো। এখন আসেন, আমরা 4টা পদ্ধতিতে এক্সাম্পল 6টা করছি, এনপিভি করছি, IRR করছি, পেব্যাক পিরিয়ড করছি, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, হ্যাঁ, আর হচ্ছে ARR করছি। এখন দেখেন এনপিভি তে আমাদের পাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, এক্সাম্পল যখন মানে 6 এর প্রথম যেটা ছিল এনপিভি বের করছিলাম যে আমার তখন ছিল এই প্রজেক্ট এ তে 73,620। আচ্ছা, প্রজেক্ট এটা আগে দেখেন, এনপিভি ছিল 73,620, IRR হচ্ছে 17.5%, পেব্যাক পিরিয়ড 3 ইয়ার্স, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড জাস্ট ওভার 4 ইয়ার্স, ARR ছিল হয়েছিল আমাদের 18.7%। আর প্রজেক্ট বি তে আমার কোথেকে বলতেছি? জি স্যার, আগের অঙ্ক থেকে। জি স্যার, আগের অঙ্ক থেকে স্যার, বুঝতে পারছি। একটু আগের অঙ্কটা আমাদের উপরেই আছে, একটু দেখাই দিই তাহলে তো আরো সুবিধা। এই যে দেখেন আমরা কি করছিলাম, এই প্রজেক্ট এ, প্রজেক্ট বি। প্রজেক্ট এ তে 6 এ প্রজেক্ট এ তে এনপিভি ছিল 73.62, বি তে ছিল 33.31, এটা তো IRR যেটা করছিলাম, IRR পাইছিলাম এখানে 17.5 প্রজেক্ট এ তে, প্রজেক্ট বি তে পাইছিলাম 24.8। তারপরে পেব্যাক পিরিয়ড এখানে পাইছিলাম আমরা কত, 4 ইয়ার্স কনস্ট্যান্ট অ্যানুয়াল ফলো দিয়ে। আবার প্রজেক্ট এখানে গিয়ে কি পাইলাম, এখানে আবার পেব্যাক পিরিয়ড পেলাম 3 ইয়ার্স এবং 3 ইয়ার্স। তারপরে অ্যাকিউরেট করতে গেলে আবার একটু কম হবে, 4 মাস হিসাব করছিলাম একটা। যাক, এইটাই আমরা এখানে আবার প্লটিং করলাম যে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি তে সবগুলো লিখলাম। একটু যেমন এনপিভি প্রজেক্ট এ তে বেশি, এনপিভি প্রজেক্ট ছিল স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার এই যে পেব্যাক পিরিয়ড তো আমরা 4 আর 3 মানে 3 আর হচ্ছে যে আপনার 2 বছর 4 মাস বের হয়েছিল, কিন্তু এই যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলতেছে জাস্ট ওভার 4 ইয়ার, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড জাস্ট আন্ডার 3 ইয়ার্স, এটা স্যার বুঝলাম না। এটা 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 আমাদের অঙ্কের মধ্যে করে করে একটা বের করা আর কি, একই রকম সিস্টেমে যাবে, ডিসকাউন্টিং করে করে যাবে আর কি। সেটা আমরা আমাদের আগের এক্সাম্পলতে ছিল না বলে এখন আস নাই। এনিওয়ে সেটাকে বাদ দেন আপনি। এখন এটাই দেখেন, এনপিভি, IRR, পেব্যাক পিরিয়ড, এনপিভি, IRR, পেব্যাক, ARR, এই 4টাকে আমরা কম্পেয়ার করে দেখি। তাহলে প্রজেক্ট এ তে এনপিভি 73,620, প্রজেক্ট বি তে এনপিভি 33,310। প্রজেক্ট এ তে IRR কম, প্রজেক্ট বি তে IRR বেশি। প্রজেক্ট এ তে IRR বেশি, এনপিভি বেশি, বি তে এনপিভি কম। IRR প্রজেক্ট এ তে কম, বি তে বেশি। পেব্যাক পিরিয়ড প্রজেক্ট এ তে 3 বছর, প্রজেক্ট বি তে একটু কম, 2 বছর 4 মাস। ARR আবার প্রজেক্ট বি তে কম, প্রজেক্ট এ তে কম, বি তে বেশি। তাহলে আমাদের কিন্তু এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের চয়েস কোনটা করব? চয়েসটা হচ্ছে আমাদের এনপিভি যেটা বেশি সেটাই। এনপিভি সবসময় এই ফ্যাক্টরটা হলো সবচেয়ে, বলছিলাম স্যার এনপিভি ফ্যাক্টরটাই ভাইটাল 4টার মধ্যে। 4টা, হ্যাঁ। সো আমরা ডিসিশন মেকিং এর সময় সব সময় প্রায়োরিটি দেব এনপিভি কে, নেট প্রেজেন্ট ভ্যালু যার বেশি তাকে প্রায়োরিটি দেব। এখানে কি লেখছে, ইট হ্যাজ বিন সিন দ্যাট different methods recommend different projects. All of the method expect yet এখন যেমন IRR প্রজেক্ট বিতে বেশি, পেব্যাক পিরিয়ড প্রজেক্ট বিতে কম, ARR প্রজেক্ট বিতে বেশি। তাহলে শুধু এনপিভিটাই প্রজেক্ট এতে বেশি, প্রজেক্ট বিতে কম। সেজন্য বলছে অল
all of the methods except NPV would recommend project B. Yet the NPV method should prevail, and project A is the project which will provide the most wealth for shareholders and most closely achieve the organization's goals. আসলে উদ্দেশ্য কি আমাদের? বেশি টাকা তো আমাদেরকে শেয়ার হোল্ডার্স ওয়েলথ থেকে তো ইনক্রিজ করা, বড় করা। সো আমাদের প্রজেক্ট এ তে কিন্তু শেয়ার হোল্ডার্স এর যে ওয়েলথ সেটা বাড়বে, অনেক টাকা বাড়বে। এখানে 33,000 এখন 73,000 টাকা। সেজন্য বলতেছে যে yet the NPV method should prevail and project A is the project which will provide the most wealth for shareholders and most closely achieve the $492 তো এই হলো মোটামুটি আমাদের চারটা মেথড আমি জানলাম। এবার আসি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু। এবার আমরা যা শিখবো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন নেট প্রেজেন্ট ভ্যালু আর ক্যাশ ফ্লোস এর যে বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে, ডিসকাউন্ট রেটের বিভিন্ন হেরফের থাকতে পারে, বিভিন্ন সিচুয়েশন গুলোতে আমরা কিভাবে ক্যালকুলেট করব এই বিষয়গুলো অনেকগুলো অ্যাসপেক্ট আছে। কোন কোন সিচুয়েশন হতে পারে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কিংবা ডিসকাউন্ট রেটের ক্ষেত্রে, সেগুলো নিয়ে এখন ফার্দার আলোচনা। আমাদের বেসিক জিনিসটা আমরা জানলাম, এবার দেখি আর কি কি আমাদের রিলেটেড কি কি বিষয় আছে সেগুলোকে আমরা একটু জানবো। An annuity is a constant annual cash flow for a number of years. The annuity factor may be used to calculate the net present value, hence the IRR. The annuity factor AF is the name given to the sum of the individual discount factor. The present value of annuity can therefore be quickly found using the formula present value সমান annual cash flow into annual cash flow into DF of beta. Annual annuity factor, sorry, annuity factor, discount factor না annuity factor. Annuity factor মানে ডিসকাউন্ট যোগ করতে 10% এর 5 বছর পর্যন্ত ওই annuity গেলে আমি যোগ করে ডিসকাউন্ট ফ্যাক্টর যোগ করে 5 বছরের টোটাল কত হয় ওটা হচ্ছে annuity factor। যেটা মানে আমাদের যে চার্ট আমাদের আছে যে ডিসকাউন্ট ফ্যাক্টরের চার্ট, প্রেজেন্ট ভ্যালু চার্ট, ওটার মধ্যে সেকেন্ড পেজটা যেটা আছে সেটা অ্যানুইটি ফ্যাক্টরের চার্ট। মনে আছে তো আপনাদের কথাটা? জি স্যার। তাহলে আমরা কি করব, যদি আমাদের অ্যানুইটি ডিসকাউন্ট ফ্যাক্টর, যেমন ধরেন একটা এক্সাম্পল এখানে চলে যাই, প্লুটো লিমিটেড has been offered a project costing £50,000. The returns are expected to be 7 বছরের জন্য 10,000 টাকা করে পাবে। তাহলে এখানে এটাকে বলা হয় অ্যানুইটি। 7 বছর, বছরটা নির্ধারিত আছে, নির্ধারণ করে দিয়েছে 7 বছর, 10,000 টা ইকুয়াল অ্যামাউন্ট করে 7 বছর ধরে পাবে। তাহলে কস্ট অফ ক্যাপিটাল 10%, calculate whether the project is expected. তাহলে কিভাবে করবো ক্যালকুলেট? তাহলে আমরা আগে দেখেন আমাদের অ্যানুইটি টেবিলে চলে যান, সবাই চলে যান অ্যানুইটি টেবিলে। কত অ্যানুইটি বলতেছে? কত বলতেছে? 4.868। হ্যাঁ, 4.868। এটা সবাই এটা কিন্তু খুঁজে নেওয়ার বিষয়টা বুঝতে হবে, নাহলে ঝামেলা করবেন ভবিষ্যতে। খুবই সহজ। অ্যানুইটি টেবিল থেকে আপনারা 10 বছর 10% রেটে 5 বছরে গিয়ে 5 বছরের কলামে 5 বছরের 7 বছরে 10% কলামে কত পান বলো তো? 7 বছরে, সরি 5 বছর না 7 বছর, সরি 7 বছর ভুল বলছি।
4.68 868 তাই না? জি স্যার। কে পান নাই? কেউ পান নাই? কেউ আছেন কিনা প্লিজ আমাকে বলতে হবে। আপনাদেরকে এই জায়গা থেকে আমি ছাড়তে চাচ্ছি। কিভাবে রিড করতে হয় আমাদের জানতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এই ক্যাপিটালাইজেশন গুলোতে ঝামেলায় পড়বো। পান নাই কেউ আছেন? কেউ রেসপন্স করতেছেন? আশা করি সবাই পাইছেন। তাহলে পাইছেন সবাই না ইনশাল্লাহ? পাইছেন? পাইছি স্যার। জি স্যার। দেন এবার গুণ করেন 10,000-কে 4.8 তাহলে নেট প্রেজেন্ট বলে কত? 48,680। তো আমাদের নেট প্রেজেন্ট বলে কত? ক্যাশ আউটফ্লো থেকে কত? ক্যাশ আউটফ্লো 50,000, ওখান থেকে 48,680 বিয়োগ করেন, তাহলে নেট প্রেজেন্ট বলে কত? 1,320 স্যার, নেগেটিভ ফিগার। নেগেটিভ। তাহলে নেগেটিভ হলে তো আমাদের প্রজেক্ট কি রিজেক্টেড না? এবার আসেন যে এবার আমাদেরকে বি তে বলছে যে ক্যালকুলেট দ্য আইআরআর অফ দ্য প্রজেক্ট। তা আইআরআর যদি এনওটি ক্ষেত্রে কি হয় আমরা কি করি তখন? যদি এনওটি ফ্যাক্টর থাকে তাহলে আমাদের আইআরআর বের করার জন্য আমরা ইউজিং দ্য এনওটি টেবলস আমরা দেখব যে 7 বছরের রোতে দ্য ক্লোজেস্ট এনওটি টু 5 প্রথমে ডিসকাউন্ট ফ্যাক্টর বেরোবে বা এনওটি ফ্যাক্টর বেরোবে কত হয়? 5। 50,000 ভাগ 10,000 তাহলে 5, তাহলে এনওটি ফ্যাক্টর সমান 5। এটা হচ্ছে আমাদের আইআরআর যে এরকম ইকুয়াল 50,000-কে 10,000 দিয়ে ভাগ করবো কেন স্যার? হ্যাঁ, তাহলে আপনার আইআরআর তো ফর্মুলা বসাইছিলাম স্যার। তো ফর্মুলা হচ্ছে ফর্মুলাতে আইআরআর বের করার কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার ইন্টারপোলেশনের মাধ্যমে করা, সেটা ফর্মুলা দিয়ে করে। আবার হচ্ছে আপনার যদি আমরা সেদিন হিসাব করছিলাম যে আইআরআর অফ এ প্রজেক্ট উইথ ইভেন ক্যাশ ফ্লোস, তারপর সেটা কিভাবে করব। আর আইআরআর অফ এ প্রজেক্ট পেজ 481 যান। স্যার আসছি স্যার। আইআরআর স্যার 9% আসে। হ্যাঁ 9% আসে, ঠিক আছে। সেটা ফিরোজ স্যার 481-এ আসছি স্যার। হ্যাঁ, ওখানে দেখেন যে আইআরআর ওয়্যার দেয়ার, মাঝে মাঝে দেখেন আইআরআর ওয়্যার দেয়ার আর ক্যালকুলেটিং দ্য আইআরআর অফ এ প্রজেক্ট উইথ ইভেন ক্যাশ ফ্লোস। যদি ইভেন ক্যাশ ফ্লো থাকে তাহলে আইআরআর কি বের করতে হয়? সেক্ষেত্রে কি করতে হয়? ফাইন্ড দ্য কিউমুলেটিভ ডিসকাউন্ট ফ্যাক্টর, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ফ্লো দিয়ে ভাগ করবেন। ফাইন্ড দ্য লাইফ অফ দ্য প্রজেক্ট এন, তারপরে 3 নম্বর লুকিং অ্যালং দ্য এন ইয়ার রো of the cumulative discount factor until the closest value is found, and number 4 the column is in which the figure is found is IRR. তো সেভাবে করেন আপনি। যদি আপনার প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে অ্যানুয়াল ফ্লো দিয়ে ভাগ করেন তাহলে 50 ভাগ 10 5 পেয়ে গেলেন। তাহলে এবার এই 5টা হচ্ছে আমার অ্যানুয়াল ফ্যাক্টর। এই 5টা আমার 7 ইয়ার্স অ্যানুইটি টেবিলে চলে যাব তখন। তারপরে অ্যানুইটি টেবিলে গিয়ে 7 ইয়ার্স রোতে গিয়ে আমরা খুঁজবো ক্লোজেস্ট অ্যানুইটি টেবিল ফ্যাক্টর টু 5-এর কাছাকাছি কোনটা আছে। তো দেখবেন যে 5.003। দিস মিনস দ্য আইআরআর ইজ অ্যাপ্রক্সিমেটলি 9%। বুঝলেন নাই? জানতো অ্যানুইটি টেবিল চলে যান। অ্যানুইটি টেবিলটা আবার যান। দেখেন ফিরোজ? জি স্যার। হ্যাঁ, দেখেন আপনি অ্যানুইটি টেবিল খুঁজতে খুঁজতে দেখেন আপনি আপনার 7 ইয়ার্স কলামে 7 ইয়ার্স রোতে
হ্যাঁ, আপনি খুঁজতে করে দেখেন যে 5 এর কাছাকাছি কোন আছে। 8% যদি হয় তাহলে 5.206, তারপর 9% হলে 5.003, 10% হলে 4.6868, তাহলে 5.003 হচ্ছে নিয়ারেস্ট টু 5। অ্যানুইটি যে ফ্যাক্টর বের করছি 5, 50,000কে 10 দিয়ে ভাগ করে তার কাছাকাছি হচ্ছে 5.003। এভাবে খুঁজে নিতে হবে আইআরআরটাকে, ভেরি সিম্পল। আচ্ছা, তো তাহলে এখানে 5.003 পাইছেন ফিরোজ? জি স্যার পাইছি। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে আপনারা খুঁজে নেবেন আইআরআরটাকে, এভাবে খুঁজে নিতে হয় যখন অ্যানুইটি, যখন ডিসকাউন্টিং পারপিচুইটিস থাকে। আচ্ছা, এবার এটা যখন অ্যানুইটি থাকে। এবার ডিসকাউন্টিং পারপিচুইটিস হচ্ছে কি আমার অনির্দিষ্টকালের জন্য একই ফ্লো, ইকুয়াল ফ্লো অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। অ্যানুইটিটা কিন্তু 7 বছর বলে দিচ্ছে, কিন্তু পারপিচুইটির ক্ষেত্রে ওটা কন্টিনিউ চলতে থাকবে। যেমন আর perpetuity is an annual cash flow that occurs forever. It is often described by the examiners as a cash flow continuing for the foreseeable future. চলতেই থাকবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব? সেক্ষেত্রে the present value of a perpetuity is found cash flow divided by R. R মানে হচ্ছে rate of interest. R in the formula is the company's required rate of return or cost of capital. The cash flow কে simple example দেখি, অথবা present value সমান cash flow into 1 divided by R. আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখি। An investment of $50,000 496, আমি একটু পৃষ্ঠাটাতে আসি আবার। হ্যাঁ, an investment of $50,000 is expected to earn 5,670 টাকা per annum in perpetuity যখন 5,670 টাকাটা পেতে থাকবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি হয়, তাহলে আমি কিভাবে আমার এনপিভিটা কিভাবে করব? কস্ট অফ ক্যালকুলেটেড নেট প্রেজেন্ট ভ্যালু of the investment opportunity if the cost of capital is 10%. যদি cost of capital 9% হয় তাহলে এখন প্রেজেন্ট ভ্যালু বের করেন। তাহলে এখন বছরটা নির্দিষ্ট করা নাই, সেক্ষেত্রে আমরা বের করার নিয়মটা হচ্ছে কি ক্যাশ ফ্লোকে আমরা রেট অফ রিটার্ন ভাগ করেন। 63,000 স্যার। 63,000 স্যার। 63,000 এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, মানে যেটা টাকাটা পাবো। তাহলে আমার প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লোটা কত ছিল? 50,000 স্যার। 50,000। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কত? হিসাব সিম্পল। এবার আমরা বুঝলাম পারপিচুইটি এবং এটার ক্ষেত্রে কিভাবে করব। দেন আসেন যদি আমার, হ্যাঁ বলেন, কিছু বলবেন? স্যার ফোনে দেখছি তো স্যার, একটু যদি জুম করতেন দেখতে সুবিধা হতো। ও শিওর। ফোনে দেখতেছেন না? আপনি কি বাইরে নাকি? জি স্যার, আমি বাসায়। ও বাসায়। আচ্ছা, ল্যাপটপ থাকলে সুবিধা মনে হয় একটু, না? জি স্যার। কম্পিউটার থাকলে নাই আপনার কাছে কম্পিউটার? না স্যার, একটু ফোনেই দেখতে হচ্ছে স্যার। ওকে, নো প্রবলেম। দেখেন তাহলে এক্সাম্পল 9 কি হচ্ছে আমাদের, এটা গেল আমাদের। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন তো না এখন ফোনে যারা দেখছেন? জি স্যার। আর একটু জুম করলে ভালো হতো। আরেকটা করছি দেখেন। জি স্যার, দেখা যাচ্ছে? ক্যালকুলেশনটা আরেকবার একটু বলবেন স্যার, ক্যালকুলেশনটা পারপিচুইটি 63,000 কিভাবে? হ্যাঁ, এই যে ফর্মুলাতে আবার দেখাই যে প্রেজেন্ট ভ্যালু অফ পারপিচুইটি ইজ ফাউন্ড ইউজিং আ ফর্মুলা। একটা ফর্মুলার মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু পারপিচুইটি আপনি ইজিলি বের করতে পারবেন। কি ফর্মুলা? প্রেজেন্ট ভ্যালু সমান ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আর মানে হচ্ছে কি রেট অফ রিটার্ন বা কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে? তাহলে এখানে আমার ক্যাশ ফ্লো ছিল 5,670 আর রেট অফ রিটার্ন থেকে 9%। তো 5,670 কে আপনি 0.09 দিয়ে ভাগ করেন বা 9% ভাগ করেন। আপনি ক্যালকুলেটর করেন 5,670 ডিভাইডেড বাই 0.09 কত হয় দেখেন।
ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হলো 63,000 বিয়োগ 50,000 আউটফ্লো, 13,000 টাকা নেট পেমেন্ট দেবো। আচ্ছা, এখন আবার দেখি আমরা অ্যানুইটিস পারপিচুইটিস ইন অ্যাডভান্স। যদি অ্যাডভান্স পাইলে কি হবে আর ডিলেতে পাইলে কি হবে? অনেক সময় অ্যানুইটিস এবং পারপিচুইটি আমরা অ্যাডভান্স পেয়ে যাই, 0 থেকে শুরু হতে পারে অ্যাডভান্স একদম, হ্যাঁ, আবার 2 বছর পর থেকেও শুরু হতে পারে বা খরচ হতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করবো সেটা জানবো। তাহলে অ্যানুইটিস এন্ড পারপিচুইটিস ইন অ্যাডভান্স, the use of annuity factors and perpetuity factors both assume that the first cash flow will be occurring in 1 year's time. বুঝছেন? Use of annuity factors, কথাটা আবার শুনেন, use of annuity factors and perpetuity factors both assume that the first cash flow, প্রথম cash flowটা কি হয়, if this is not the case, যদি এরকম কেস না হয়, you will need to adjust your calculation. এটা তো বিচ্যুত হতে পারে, 1 বছর নাও হতে পারে, দ্বিতীয় বছর বা তৃতীয় বছর থেকে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। Some regular cash flows may start now, but T0 মানে টাইম 0 মানে একদম এখন থেকে শুরু হয়ে গেল, rather than in 1 year's time, T1 থেকে না হয়ে T0 থেকে শুরু হয়ে গেল। মানে আমি আপনার স্টার্ট করলাম, বিজনেস শুরু করলাম 0 মাস থেকে, আমার 0 ডে থেকে, আমার টাইম 0 থেকে আমার ইনফো by ignoring the payment at T0 when considering the number of cash flows and then adding 1 to the annuity or perpetuity factor. যেমন দেখেন ইলাস্ট্রেশন দিচ্ছে একটা, ইলাস্ট্রেশন হচ্ছে কি, অ্যাডভান্সড অ্যানুইটিস এন্ড পারপিচুইটিস। কি হবে, a 5-year $600 annuity is starting today. 5 বছরের অ্যানুইটি পাবো 600 করে, স্টার্টিং টুডে, আজকে থেকে শুরু হয়ে যাবে। ইন্টারেস্ট রেট আর 10%। ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যানুইটি। তাহলে $600, প্রথম $600 কিন্তু আমরা জিরোতে পাবো, তাহলে কি এটা ডিসকাউন্টিং করার দরকার আছে? জিরো টাইমে আজকেই যদি আমি $600 পেয়ে যাই, এটাকে আমি ডিসকাউন্ট ফ্যাক্টরে 10% করে ডিসকাউন্ট করার দরকার আছে কিনা? না স্যার, এটা তো প্রেজেন্ট ডিসকাউন্ট কি দরকার? এটা তো ডিসকাউন্ট করার দরকার নাই। সুতরাং ডিসকাউন্ট করবো কত আমরা? ওই যে 5 বছরের মধ্যে বাকি 4 বছরটা ডিসকাউন্ট করতে হবে, ঠিক কিনা? জি স্যার। ঠিক কিনা বলেন? জি স্যার। তাহলে কিভাবে সাজাবো দেখেন, দিস ইজ এসেনশিয়ালি আ স্ট্যান্ডার্ড 4-year annuity with an additional payment at T0. Present value could be calculated as follows: plus T1, T2, T3, T4, 5 year না, 5 বছর মধ্যে 1 বছর তো জিরোতে পেয়ে গেলাম, আর বাকি 4-এ 1, 2, 3, 4 বারে 600 করে পেলাম। তাহলে এই 4টাকে আমরা ডিসকাউন্ট করবো 4 years ফ্যাক্টর দিয়ে at the rate of 10%। কেমন? 600 into 4 year 10% annuity factor। ফ্যাক্টর কত আছে দেখেন, 3.17 পাবেন, ঠিক কিনা বলেন? একটু দেখলে ভালো হবে, এই জন্য যে প্র্যাকটিসটা হবে। হ্যাঁ, পাচ্ছেন কিনা? জি স্যার, 3.170 যেমন 0। তাহলে এটা দেখেন, এই 600 T0 600 যোগ আর 3.17, যেটা 4 বছরের 600 কে গুণ করলাম, ডিসকাউন্ট অ্যানুইটি করলাম, 600 into 3.17, তাহলে 600 যোগ 1920 সমান 2502 টাকা। প্রেজেন্ট ভ্যালু অফ, এই ক্ষেত্রে অ্যাডভান্স যদি হয়, একটা অ্যাডভান্স পেলাম, বাকিগুলো ডিসকাউন্ট করলাম, এই হচ্ছে হিসাব। আবার সে আরো একটু অন্যভাবে করা যায়। সেম অ্যান্সার ক্যান বি ফাউন্ড মোর কুইকলি বাই অ্যাডিং 1 টু দ্য অ্যানুইটি ফ্যাক্টর। যেমন 600 into 1 plus 3.17 বা 600 গুণ 4.17 দিলেও আপনার 2502 হয়। আর একটু শর্টকাটে করা, এটা গেল আপনার অ্যানুইটি কথা। এবার আসেন পারপিচুইটি। যদি অ্যাডভান্স হয়ে যায় তাহলে কি করব? কনসেপ্ট কিন্তু সেম। A perpetuity of 2000 is due to commence immediately. The interest rate is 9%. What is the present value? তাহলে দেখেন সেক্ষেত্রে কি করছে, this is essentially a standard perpetuity with an additional payment at time 0. The present value could be calculated as follows. তাহলে টাইম 0 তে আমরা 2000, এটা প্রেজেন্ট ভ্যালু 2000, বাকি টাইম 1, টাইম 2, টাইম 3, টাইম 4, এটা প্রেজেন্ট ভ্যালু করব কি 2000 ভাগ 9% বা অথবা 2000 into 9% পারপিচুইটি ফর্মুলা,
যেটাই করো না কেন। তো পারপিচুইটি ফর্মুলা কত? 9% কত? স্যার মানে এখানে আমার নির্দিষ্ট মানে টাইম পিরিয়ড মানে নির্দিষ্ট না, তাই তো? হ্যাঁ, পারপিচুইটি মানে হচ্ছে যে আমার নির্দিষ্ট কোনো টাইম নাই, অনির্দিষ্ট কালের জন্য টাকাটা আসতেই থাকবে, ওটাকে বলে পারপিচুইটি। তাহলে পারপিচুইটি ফর্মুলা 9% দেখেন আপনারা সম্ভবত 11.11% হবে। সম্ভবত 11.11% হবে। ওটাকে 2000 দিয়ে গুণ করেন, 2220। স্যার 11.11 কই পাইলাম স্যার? রাখেন বলতেছি আপনারা। স্যার 1/0.09 1/0.09 1/0.09 হলে 11.11 হয়। তো এটা হচ্ছে ফ্যাক্টর। এটাতে আরো 1 প্লাস করলে 12.11, তাহলে 2000 কে 12.11 দিয়ে গুণ করলে 24,222। অথবা যদি আপনি 2000 কে 2000 গুণ 11 × 11 11.11 দিয়ে গুণ করেন প্লাস 2000 যোগ করেন, তাও কিন্তু 24,222 হবে। দেখলাম অ্যাডভান্স পারপিচুইটির ক্ষেত্রে কি হবে সেটা একটা দেখলাম। যে আবার দেখি 20 তে আমার প্রেজেন্ট ভ্যালু 2000 আসলো, বাকি টাইমের জন্য 2000 × 9% পারপিচুইটি ফর্মুলা ফেললাম, একদম দ্য সেম आंसर পারপিচুইটি ফর্মুলা জন্য ফেললে এইভাবে আমরা শর্টকাটে করতে পারি 1+1/0.09 হল 2000 × 12 × 11 দিলেও 4222 হয়ে যাবে। অথবা আপনি 2000 কে আলাদা করে করতে পারেন, যোগ করতে পারেন। হ্যাঁ, 11.11 দিয়ে 2000 গুণ করলে 22,222 হবে, যোগ 2000 হয়ে যাবে, তাহলে 24,222 এটাও হয়ে যাবে। এরপর আসেন যে ডিলে। এখন যে ডিলে করে আসে, এটা তো পেলাম অ্যাডভান্সের কথা। ডিলে করে যদি আসে তাহলে কি হবে? ডিলেড অ্যানুইটিস এন্ড পারপিচুইটিস দেরি করে আসলো না। সাম রেগুলার ক্যাশ ফ্লোস মে স্টার্ট লেটার দেন T1, টাইম 1 না, ওটা পরে থেকে আসলো। These are delayed. These are dealt with by applying the appropriate factor. By applying the appropriate factor to the cash flow as normal. যেটা যে বছরের জন্য ফ্যাক্টরটা কাজ করবে সেই বছরটা সেটাকে লাগাবেন আপনারা। সেক্ষেত্রে ডিসকাউন্ট ইয়ার আনসার ব্যাক টু 20। এরপরে আপনি আবার 20 থেকে আবার সেকেন্ড টাইম ডিসকাউন্টিং করে আবার ব্যাকে আনবেন। একটা উদাহরণ দেখলে হয়ে যাবে। ইলাস্ট্রেশন দিচ্ছে এখানে, ডিলেড অ্যানুইটিস এন্ড পারপিচুইটিস। কি বলতেছে এখানে? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $200 incurred each year for 4 years starting in 3 years time if the discount rate is 5%. আমার তৃতীয় বছর থেকে $200 করে আমি পাবো, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে করব? ডিসকাউন্ট রেট 5%, সেক্ষেত্রে কি হবে দেখো মেথডটাকে 4 year annuity starting at T3, তাহলে T3 থেকে 4 বছর, T3 T4 T5 T6 এখান থেকে 4 বছর পাবো। তাহলে T0 T1 T2 T2টা হচ্ছে আমার একদম জিরো টাইম। তাহলে হিসাব করবো কি হবে? দুটো স্টেপ, একটা হচ্ছে স্টেপ 1 ডিসকাউন্ট দ্য অ্যানুইটি অ্যাজ ইউজুয়াল 200 × 4 years 5% অ্যানুইটি ফ্যাক্টর। তাহলে 200 গুণ ওই অ্যানুইটি ফ্যাক্টর দেখবেন 5% এর 4 বছরে দিতে অ্যানুইটি ফ্যাক্টর হবে 3.456। এটা অ্যানুইটি ফ্যাক্টরটা 456 হবে না, এটা হবে 3.546। একটা দেখেন তো অ্যানুইটি টেবিলটা, আপনারা সবাই দেখেন, এখানে মনে একটু ভুল আছে। হ্যাঁ স্যার 546 হবে। 546 হবে। হ্যাঁ, ওই 456 থেকে 546 করে ফেলেন, সময় কারেকশনটা করে ফেলেন, নাহলে পরে আবার রিভিউ করার সময় কনফিউশন লাগতে পারে। সবাই করেন না? তাহলে 200 কে 3.546 দ্বিগুণ করলে 709 টাকা 2 পয়সা হয় না। এখন কিন্তু নোট দ্যাট দিস গিভস দ্য ভ্যালু অফ দ্য অ্যানুইটি এট T2, মানে টাইম 2 তে এটার ভ্যালু দিচ্ছে। তাহলে ডিসকাউন্ট দ্য অ্যান্সার ব্যাক টু T0। তাহলে আমি সিদ্ধান্ত আমি তো নিব, আজকে সিদ্ধান্ত নিব, সেজন্যই আমি এটাকে আবার ডিসকাউন্ট করে এই 709 কে ডিসকাউন্ট করবো,
করে আবার আমার আজকের ভ্যালুতে আনবো, সেক্ষেত্রে 709.2 গুণ 2 years 5% ডিসকাউন্ট ফ্যাক্টর। হ্যাঁ, 2 years 5% ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 0.907। স্যার 2 ইয়ার্স কেন বুঝলাম না। এই যে 2 বছর যে মিস হয়ে গেল আমাদের এই আমরা আজকের ভ্যালুতে 2 টাইমস 0 তে আনবো, আরো ডিসকাউন্ট করে আনবো। আমি তো ইনভেস্ট তার মানে T1 আর T2। হ্যাঁ, T1 T2 এই দুটাকে আমি T0 ভ্যালুতে আনতেছি 2 ইয়ার্স দিয়ে 5%, আমি 5% ডিসকাউন্ট ফ্যাক্টরে আনলাম, তাহলে 460। তাহলে এভাবে করে নিয়ে হিসাব করব। অ্যানুইটি অর পারপিচুইটি ফ্যাক্টরস will discount the cash flows back to give the value 1 year before the first cash flow. The present T0 value since the first cash flow started at T1. Simple হিসাব, যা এগুলো প্র্যাকটিস করে করে মাথায় মধ্যে রাখতে হবে। এরপর আসেন স্যার হ্যাঁ বলেন স্যার, এটিএ ক্যাশ ফ্লোটা যদি অ্যানুইটি ডিউ হতো তাহলে কিভাবে সলভ করতাম আমরা? ক্যাশ ফ্লো গুলো হতো ওইটা তো আমরা আগে হিসাব করলাম না, বছরের শুরু থেকে করলাম, যেটা এটা এর আগের পার্টটা তো করে আসছি হিসাবটা। এই যে স্যার আমরা 2 বছর পরে বছরের শুরুতে অ্যাডভান্স করলে কি করবো সেটা তো আমরা প্রথম থেকে আলোচনা করলাম, অ্যাডভান্স পারচেজ এন্ড অ্যানুইটিস। এরপর আমরা আশা করতে হিসাব করছি ডিলেড হলে কি হবে। স্যার জি, এখানে 2 ইয়ার্স 5% এর যে 0.907 এটা তো স্যার অ্যানুইটি টেবিল থেকে মিলছে না। ডিসকাউন্ট ফ্যাক্টর দেখেন, ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা অ্যানুইটি না। ও আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট ফ্যাক্টর পাবেন। হ্যাঁ, এটা ডিসকাউন্ট ফ্যাক্টর থেকে পাবেন। পাইছেন নাকি দেখেন তো? জি স্যার, পেয়েছি স্যার। পাইছেন না? ওকে, তো এইভাবে হিসাবটা করবো। এখন এগুলোকে মনে থাকবে আপনাদের, প্র্যাকটিসটা করলে কিন্তু মনে থাকবে না, জিনিসটা বারবার করতে হবে এই কাজগুলো। হ্যাঁ, আমাকেও যদি আপনি 1 মাস পরে করতে পারেন আমি কনফিউজ হতে পারি। সো এগুলো প্র্যাকটিস করতে হবে, মাথা রাখতে হবে। পরীক্ষার আগের দিন ঠিকই আপনাকে আবার দেখে যেতে হবে। ওকে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এবার আসেন চেঞ্জিং ডিসকাউন্ট রেটস। চেঞ্জিং ডিসকাউন্ট রেট, যদি ডিসকাউন্ট রেটটা আমার বিভিন্ন রকম থাকে সেক্ষেত্রে আমি কি করব? দেখেন আমরা কিন্তু আলোচনা করছি বিভিন্ন সিচুয়েশনে কি হয়। হ্যাঁ, বিভিন্ন সিচুয়েশনে আলোচনা করছি। Throughout this chapter we have assumed that a company will have a constant discount rate. আমরা পুরো চ্যাপ্টারে কনস্ট্যান্ট ডিসকাউন্ট রেট নিয়ে আলোচনা করছি। This allows us to use the tables of discount rates that are provided in the exam. However, in reality, discount rates might change from year to year. For example, in the next chapter, we will see that inflation affects discount rates. And because inflation is not constant, কেউ কিছু বললেন নাকি? মিউট করেন সবাই। আচ্ছা, আমি মিউট করেছি আবার। বলা যাবে না, আমি পুরোটা করে নিই। আচ্ছা, 1 মিনিট আমি একটু সময় নিচ্ছি, আদান হচ্ছে। আচ্ছা, তাহলে কি হলো? আমরা এতদিন পর্যন্ত আলোচনা করলাম যে একটা ডিসকাউন্ট রেট যদি আমাদের ডিসকাউন্ট চেঞ্জ হয়ে যায়, হাউএভার ইন রিয়েলিটি ডিসকাউন্ট রেটস মাইট চেঞ্জ ফ্রম ইয়ার টু ইয়ার।
আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা বলেন তো একটু প্লিজ। জি স্যার শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, for example in the next chapter we will see that inflation affects the discount rates. Inflation নিয়ে আমাদের next chapter আলোচনা আছে, ইনফ্লেশন নিয়ে। তখন তো ডিসকাউন্ট রেট চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন ইনফ্লেশন রেট অনুযায়ী হিসাব করতে হবে আমাদের। and because inflation is not constant, discount rates will not be constant. এটা next chapter আমাদের আলোচনা আছে এগুলো নিয়ে। Therefore in these instances we cannot use the tables that we are provided with and instead must calculate each year's discount factor individually. তখন কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেক বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরকে বের করতে হবে ইউজিং দিস ডিসকাউন্ট ফর্মুলা ফ্রম দ্য স্টার্ট অফ দিস চ্যাপ্টার। আচ্ছা, কোম্পানি is considering একটা ইলাস্ট্রেশন দিছে, ইলাস্ট্রেশন যে কোম্পানি is considering a 4-year investment, 4 বছর ইনভেস্টমেন্ট কনসিডার করছে। its cost of capital during this period is expected to rise each year as interest rates and inflation rates rise in the economy. তাহলে কি হচ্ছে, কস্ট অফ ক্যাপিটাল প্রত্যেক বছর বাড়তেছে, এটা বাড়তেছে কেন, কারণ ইনফ্লেশন আছে, ইনফ্লেশনের কারণে এটা বাড়তেছে। ইন্টারেস্ট বা ব্যাংক ইন্টারেস্টও বাড়তে পারে, দুইটার ক্ষেত্রে আমার এখানে কস্ট অফ ক্যাপিটাল বাড়তেছে। ইট এক্সপেক্টস ইটস কস্ট অফ ক্যাপিটাল টু বি অ্যাজ ফলোস। তাহলে ইয়ার 1, ইয়ার 2, 3, ইয়ার 1 এ 10%, ইয়ার 2 তে ইনক্রিজ 12%, ইয়ার 3 তে 15%, ইয়ার 4 এ 16%, এভাবে বাড়তেছে। Calculate the discount rate that should be used for each year. এবার আমরা ডিসকাউন্ট রেটটা কিভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে আমাদের এখন দেখব। Because the cost of capital is changing each year, we cannot use the tables that we are provided with. Instead, we have to calculate the discount rate for each year individually. সেক্ষেত্রে আমি কি করব, ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে এরকম। The best way to do this is to divide the discount factor for the previous year by 1 plus the cost of capital for the year in question. This can be shown as follows. যেমন মনে করেন ক্যালকুলেশন ইয়ার 0 ইয়ারে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর তো 1 থাকবেই, এটা তো কোনো চেঞ্জ নাই, এটা থাকলো। ইয়ার 1 এ কি করব, কি 1 কে আমরা ওই 10% 10% এটা ইয়ার 1 এ ছিল ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট কস্ট অফ ক্যাপিটাল, তাহলে 1.1 প্লাস 0.1, তাহলে 1.1, তাহলে আমরা 1 কে 1.1 দিয়ে ভাগ করব। তাহলে ইয়ার 1টা আমরা 0.909 ডিসকাউন্ট ফ্যাক্টর বের করলাম। ইয়ার 2 দিয়ে 0.909 কে 1.12 দিয়ে ভাগ করব। এই হিসাবগুলো এখানে যে ডিসকাউন্ট ফ্যাক্টর লিখছে, এটা এই তিনটা জিনিস ভুল আছে স্যার। এখানে যে 0.909 বা 0.9 বলি 0.982, 0.854, 0.3736, এই তিনটা এখানে এই তিন ঠিক আছে, শিওর একদম। কারণ দেখেন 1 ভাগ আপনি 1 ডিভাইডেড বাই 1.1 করেন 0.909 হয়, আর কিনা দেখেন তো করেন 1 ডিভাইডেড বাই 1.1 হয় স্যার। এবার তাহলে আমাদের হিসাব মতো কি বলছে যে আমরা the best way to do this is that divide the discount factor কত 1 for the previous year তো ছিল 1 divided by 1 plus the cost of capital for the year in question. তাহলে আমার cost of capital হচ্ছে year in question ছিল 10% year 1 এ, তাহলে আমি এটা যদি 10% যদি একের সঙ্গে যোগ করি বা 0.1 যদি একের সঙ্গে যোগ করি তাহলে 1.1, তাহলে 1.1 দিয়ে আমি এককে ভাগ করব প্রথম ইয়ার ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার জন্য। তাহলে 1 ডিভাইডেড বাই 1.1। সেকেন্ড ইয়ারে ডিসকাউন্ট আমার এখানে কস্ট অফ ক্যাপিটাল 12%, তাহলে সেকেন্ড ইয়ারে ভাগ করব 1.12 দিয়ে, কারণ 12% মানে হচ্ছে 0.12, 15% মানে হচ্ছে 0.15, 16% মানে হচ্ছে 0.16, ঠিক না? জি স্যার। এখানে তো স্যার সেকেন্ড ইয়ারে রেট আছে তাহলে 0.811 বা 812। আমি এই কথা বলছিলাম যে ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এখানে হিসাবে এখানে সেটিং মিস্টেক আছে, যেটা কে আবার ভাগ করেন 1.15 দিয়ে, ঠিক আছে? থার্ড ইয়ারের ইন্টারেস্ট রেট কত 15%, তার মানে 1.1, তাহলে 9.982 কে 1.5 হবে। এটা হ্যাঁ 705 অথবা 6 হবে। আর হচ্ছে পরের বছরটা কত হবে তাহলে
0.76 বা 75 কে ভাগ করেন, আবার 1.16 ভাগ করলে স্যার 608 60.608। সেক্ষেত্রে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিভাবে করবো তার ক্যালকুলেশন। এরপরে এই টেকনিক গুলো গেল। দিস টেকনিক ক্যান বি ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ডিলিং উইথ ইনফ্লেশন ইন দ্য নেক্সট চ্যাপ্টার। আর নেক্সট চ্যাপ্টার যখন ইনফ্লেশন আলোচনা করবো তখন এই টেকনিকটা আবার আমাদের কাজে লাগবে, তখন আমরা আরো বেশি জিনিসটা মাথায় ঢুকে যাবে। এবার ডিলিং উইথ অ্যানুয়াল নন অ্যানুয়াল পিরিয়ড, যদি আমার পিরিয়ডটা যদি আবার নন অ্যানুয়াল হয়, যেমন in some instances we may have to deal with cash flows which are not in annual terms. For example, costs might be in 6 monthly blocks. In these cases we need to prorate this ভাগ ভাগ করে দেওয়া, টাইমটাকে ভাগ করে দিলেন। যারা ব্যাংকিং করেন, যারা ব্যাংকে আছেন তারা নিশ্চয়ই প্রোডাক্ট সম্বন্ধে ভালো জানেন, অথবা আপনারা অ্যাকাউন্টিং এর মধ্যে সিস্টেমে শেয়ার ইস্যু করা হয়, শেয়ার ইস্যু বলে করছিলেন আপনার অ্যাকাউন্টিং এ, সেখানেও নিশ্চয়ই আপনারা প্রোডাক্ট করে থাকবেন। একই টেকনিক এখানেও। ইফ সে ইলাস্ট্রেশন দিচ্ছে, ইফ সে we are given an annual discount rate of 10%, but cash flows are received in non-annual installments. In order to calculate the appropriate cost of capital to use for calculations, we would need to prorate the 10% as follows. তখন কি করতে হবে আমাদের? এখানে বলা যাচ্ছে যদি কোয়ার্টার ক্যাশ ফ্লোস আর ইন কোয়ার্টার্স, 6 monthly periods, monthly যদি হয়, 2 year ইনস্টলমেন্ট যদি হয়, তাহলে আমরা প্রোডাক্টটা করার ফর্মুলাটা কি? 1 প্লাস ইন্টারেস্ট ওইটাকে আবার ওই যে কি বলে 1/4 রুট ওভার দিয়ে করবেন -1, হ্যাঁ, টু দ্য পাওয়ার 1/4। তো 1 প্লাস i টু দ্য পাওয়ার 1/4 করেন, -1 করেন। ক্যালকুলেশন করলে এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে হবে, নরমাল ক্যালকুলেটর পারবেন না। সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আপনি যে 1/4 মানে সেটা 0.25 দিয়ে করতে পারেন। আগে রুট ওভার করেন। স্যার -1টা কি ফর্মুলা অনুযায়ী আসছে? ফর্মুলা অনুযায়ী আসছে। এই ফর্মুলা যে করবেন 1 হলে আপনার এখানে 2.41% আসতেছে। সায়েন্টিফিক ক্যালকুলেটর সাথে থাকে তাহলে এখন করে দেখেন। তারপরে এটা কোয়ার্টারলি হলে 1/4 দিয়ে ভাগ করলেন, 6 মান্থলি হলে 1/2 দিয়ে ভাগ করলেন, আর মান্থস হলে 1/12 দিয়ে ভাগ করলেন, 2 ইয়ার্স হলে 2 দিয়ে করলেন, ওই টু দ্য পাওয়ারটা কি করে। তারপরে আপনারা এই ক্যালকুলেশনে ফেলা এই ডিসকাউন্ট অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্টটা তখন এইভাবে বের করতে হবে। সো রেয়ার এটা তো যে অ্যানুইটির মতোই, একদম সেম বলা যাবে না, বাট এটা প্রোডাক্ট করার প্রোরেটিং করার যে সিস্টেমটা, এটা একই কনসেপ্ট এখানে কাজ করতেছে। জাস্ট কনসেপ্টটা মনে রাখেন যে প্রোডাক্ট ফর্মুলাটা এরকম থাকবে। যদি আমার কোয়ার্টার হয় তাহলে 1/4 টু দ্য পাওয়ার 1/4 -1, 6 মাস হলে টু দ্য পাওয়ার হাফ শব্দ স্যার এই যে ফর্মুলা থেকে আসতেছে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। হ্যাঁ, রাইট। সো এই ফর্মুলা থেকেই আসতেছে। তো এই বলছে দিস টেকনিক উইল বি পার্টিকুলারলি ইউজফুল ইন ক্যালকুলেটিং দ্য কস্ট অফ রিসিভেবলস এন্ড পেয়েবলস লেটার ইন দিস সিলেবাস। আমরা রিসিভেবল ধরনের প্রবলেম বা সিচুয়েশন আমরা পড়তে পারি অঙ্ক করার সময়, সেগুলো নিয়ে একটা মোটামুটি আলোচনা প্র্যাকটিস করার সময় এগুলো পাবেন, তখন এভাবে আমাদেরকে সলভ করতে হবে। তো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রসেসটা তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি এখন?
a decision making model for capital expenditure decision is shown below. তাহলে তিনটা ভাগে আমরা কাজ করি এখানে, যেমন একটা ক্রিয়েশন ফেজ থাকে, একটা ডিসিশন ফেজ থাকে, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ থাকে। ক্রিয়েশন ফেজের মধ্যে কি থাকে, আমরা প্রথমে অবজেক্টিভ গুলো আইডেন্টিফাই করি। এক নম্বর হচ্ছে আইডেন্টিফাই দ্য অবজেক্টিভস, মানে আমরা কি আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার সময় যে প্রসেসটা আছে সেটার একটা মোটামুটি এই তিনটা প্রসেস আমরা যাই, তিনটা ফেজ আমরা পার করি। প্রথমটা হচ্ছে ক্রিয়েশন ফেজ, তারপর ডিসিশন ফেজ, আর থার্ডটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। ক্রিয়েশন ফেজে আমরা কি করি, আইডেন্টিফাই অবজেক্টিভস, আমার উদ্দেশ্যগুলো আমরা আইডেন্টিফাই করি, কি উদ্দেশ্যে আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করব। নেক্সট সার্চ ফর ইনভেস্টমেন্ট অপরচুনিটি, ওই উদ্দেশ্য অর্জন করার জন্য আমরা কি কি ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে সেগুলোকে আমরা সার্চ করতে থাকবো। থার্ড হচ্ছে আইডেন্টিফাই স্টেটস অফ নেচার, এনভায়রনমেন্টাল যে স্ট্র্যাটেজিক্যাল যে এনভায়রনমেন্ট আছে সেটা কি আছে, কাস্টমার্স কি অবস্থা, ক্লায়েন্টস কি অবস্থা, সাপ্লায়ার কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। আইডেন্টিফাই স্টেটস অফ নেচার, এটা হচ্ছে তিনটা হচ্ছে আমার আইডেন্টিফাই করলাম, সার্চ করলাম, অবজেক্টিভ আইডেন্টিফাই করলাম, ইনভেস্টমেন্ট অপরচুনিটি সার্চ করলাম। আবার ডিসিশন ফেজের মধ্যে কি করি, লিস্ট পসিবল আউটকামস, আউটকামস গুলো যেভাবে আমরা হিসাব করতেছিলাম সেভাবে আমরা লিস্ট করে ফেলি, কি কি আউটকামস হতে পারে, তার মেজর পে অফ প্রজেক্টস, তারপর আমরা একটা ইনভেস্টমেন্ট প্রজেক্টকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে কি হয়, এবার ইমপ্লিমেন্টেশন চলে যাই। ইমপ্লিমেন্টেশন ফেজে অবটেন অথরাইজেশন এন্ড ইমপ্লিমেন্ট প্রজেক্টস, তখন আবার অথরাইজেশন নিই, আবার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে যাই। আবার রিভিউ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন, আবার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যে ডিসিশন নিছি আমরা সেটাকে তখন আমরা রিভিউ করি। এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার যে আমরা প্রসেস শুরু করে দিলাম, ডিসিশন নিয়ে ফেললাম, এই ডিসিশনটাকে বাস্তবায়ন করার সময় আমরা কি সবসময় আমাদের রিভিউ করে দেখতে হবে যে আমরা কি রাইট ডিসিশন নিয়েছিলাম কি নাই। এমনও হতে পারে যে আমরা রং ডিসিশন নিয়ে ফেলছি, তাহলে এখন আমার যেটা খরচ করে ফেলছি তার চেয়ে হয়তো বেশি বড় ক্ষতি আমার মুখে পড়তে যাচ্ছি সিদ্ধান্ত নেওয়ার পরের অবস্থাতে। সেক্ষেত্রে আমি যদি সবসময় রিভিউ করতে থাকি তাহলে আমার কি হবে, আমি আরো বড় ক্ষতির থেকে যেতে নিজেকে আমার কোম্পানিকে সেভ করতে পারবো। সেজন্য রিভিউ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশনস, সেক্ষেত্রে আমার প্রজেক্ট অ্যাবান্ডন করতে হতে পারে বা আমি আবার মডিফাই করতে পারি। সো এই বিষয়গুলো আছে আমাদের হচ্ছে ইনভেস্টমেন্ট প্রসেস, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রসেসের তিনটা ফেজ, ক্রিয়েশন ফেজ, ডিসিশন ফেজ, ইমপ্লিমেন্টেশন ফেজ। এগুলা বিষয় আলোচনা করছে এখানে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, 7, 6 করে এই সবগুলো আলোচনা করছে এখানে। এখানে যে মোট কটা আটটা স্টেজ, এই 8টা স্টেজ দিয়ে এখানে আলোচনা আছে। তারপরে আসেন একটা কমিটি থাকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমিটি। যে কোনো একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি তখন একটা কমিটি থাকে। কমিটির কাজ কি? The committee is usually responsible for overseeing the capital investment process. সাধারণত টপ লেভেল ম্যানেজমেন্ট থাকে কমিটি, তারা কি করে ওভারসি করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রসেসটাকে ওভারসি করতে থাকে। The functions of such a committee are to coordinate capital expenditure policy, appraise and authorize capital expenditure on specific projects, appraise and authorize capital expenditure on specific projects, our review actual expenditure on capital projects against the budget. Sir, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের বা ফাইন্যান্সের সিএফও যারা থাকবে তারা নাকি? এটা সাধারণত ইন প্র্যাকটিক্যাল একটা টিম থাকে, মনে করেন ফর এক্সাম্পল আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি হাইডেলবার্গ সিমেন্টে কাজ করতাম, আপনাদেরকে বলছি। হাইডেলবার্গ সিমেন্টে কিন্তু আমাদের যখনই আমরা কোনো প্রজেক্টের কাজ ধরতাম, নতুন কোনো প্রজেক্ট নিব, আমাদের এমন না যে সবাই টপ লেভেল ম্যানেজমেন্ট টিম সবাই মেম্বার, তা না। কিন্তু আমার টিমের মধ্যে হয়তো যদি আমরা কোনো একটা মেশিনারি কিনবো, এরকম যদি কোনো প্রজেক্ট থাকে, তখন আমাদের একজন অ্যাকাউন্টসের একজন থাকতো মেম্বার, কমিটি মেম্বার। আমি পারচেজ লসেস থেকে আমি থাকতাম। তারপরে মনে করেন আমাদের ইঞ্জিনিয়ার থাকতো একজন, যিনি ওই ডিপার্টমেন্টের জন্য যিনি আপনার দায়িত্ব, বা আমাদের যে ফ্যাক্টরি প্ল্যান্ট ম্যানেজার উনি থাকতেন। সামহাউ টেকনিক্যাল পার্সন একজন, অ্যাকাউন্টস পার্সন একজন, লজিস্টিক্স পার্সন একজন, এইভাবে করে আমরা একটা টিম সাজায় আমরা নামতাম। মানে কনসার্ন সবাই কিনে টিম হইতো না? হ্যাঁ, রিলেটেড যারা ছিল। হ্যাঁ, এটা
তাহলে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং টিমের যদি উনি এখন লিডার কে হবে, টিম লিডার থাকতো একটা। তো বিষয়টা এমন কখনোই ছিল না যে আমার জুনিয়র একজন আমার টিম লিডার হতে পারবে না, পারবে। কিন্তু স্যার প্র্যাকটিক্যালি আপনি যেটা বলছেন এটা ভেরি সুইটেবল, ভেরি মাচ এটা। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিজেরা কিনে ফেলে, হয় ফিনান্সিয়ালি লস, হয় ফিজিবিলিটি লস, হয় প্রোডাক্টিভিটি লস, হয় টেকনিক্যালি লস। এটা বিরাট একটা সাফার করতেছে সব জায়গায়, বিরাট সাফার করতেছে। কারণটা কি, আমরা কিন্তু আমাদের দেখেন বাংলাদেশের জন্ম হয়েছে 50 বছর, আমাদের বিজনেসম্যানরা এখন কোন কোন ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন, কোন কোন ক্ষেত্রে থার্ড জেনারেশন, খুব কম ক্ষেত্রে থার্ড জেনারেশন হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড জেনারেশন চলতেছে যারা ইন্ডাস্ট্রিজ যারা আছে। আবার নতুন করে কিছু ফার্স্ট জেনারেশন ইন্ডাস্ট্রি শুরু হচ্ছে। তা আমাদের মধ্যে এই প্র্যাকটিসটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু হাইড্রোলগ সিমেন্টে আমি এটা কেন করতে পারছি, বিকজ হাইড্রোলগ সিমেন্টের এক্সপিরিয়েন্স তো অনেক বছরের আগে কোম্পানি, ওরা অনেক ওদের যে মেথড গুলো ছিল, মেথড আমরাও দিতে পারছি। আমাদেরও যে পড়াশোনা থেকে আমরা তখন দিছি, ওই যে একটু আগে বললাম ক্লাস শুরু যে আমি নিজেকে ড্রাইভিং সিটে বসাইছিলাম যে আমি এটা আমার নিজের করতেছি। তো তখন কিন্তু থিঙ্কিং গুলো চেঞ্জ হয়ে যায়। আপনি যখন চিন্তা করবেন যে আপনার ওনারশিপ, আপনি ওন করতেছেন বিষয়টা, চাকরি আর করেন না কি করেন সেটা বিষয় না, কিন্তু ডোন্ট এভার থিঙ্ক আপনি যেখানে চাকরি করেন মনে করবেন যে আপনি নিজের কোম্পানি। প্লিজ, এটা হচ্ছে মোস্ট মানে ওনারশিপ থাকতে হবে কাজে মজা থাকতে হবে আপনাকে, নাহলে আপনি ভালো সুফল পাবেন না, কখনো পাবেন না। আপনার সিনসিয়ারিটি থাকবে না, আপনার অনেস্টি থাকবে না, আপনার ডেডিকেশন থাকবে না, এবং এগুলো না থাকলে তো আপনার কাজ সুন্দর হবে না। আপনার ব্রেনে যা আছে ওটা বেরো, কাজও ব্রেনটাও কাজ করবে না। সুতরাং আপনি যখনই চিন্তা করবেন যে আপনি ওন করেন, যেটা করতেছেন আপনি বাই হার্ট করবেন, তাহলে আপনার জিনিসটা সুফল অবশ্যই ভালো আসতে বাধ্য। যদি ভালো নাও আসে তাতেও কোনো আপত্তি নেই, কারণ আপনি শিওর যে আপনি সিনসিয়ার যে হোয়াট ইউ হ্যাভ ডান। জি স্যার, সেভাবে আমাদের তাহলে একটা এক্সপেন্ডিচার কমিটি থাকবে, সেই কমিটি যাবে। In many organizations, multidisciplinary teams or working parties are set up to investigate individual proposals and report back to top. দেখছেন, এই একটু আগে আমি যেটা বললাম, ওরা কিন্তু ওই কথাটা এখানে বলতেছে। In many organizations, multidisciplinary teams or working parties, বুঝছেন না বিষয়টা? ওরা এটা লিখে যেটা আমরা প্র্যাকটিক্যালি করছি বা আমি এখন আলোচনা করতে বলবো, আমি কিন্তু পরে বলে নিই। কিন্তু দেখেন, in many organizations, multidisciplinary teams or working parties are set up to investigate individual proposals and report back to top management on their findings. একদম পারফেক্ট অবজারভেশন নিতে আছে। জি, সো এইটা হচ্ছে একটা বিষয়, কমিটির বিষয়টা এরকম। তো such a team might comprise project engineer, production engineer, management accountant, relevant specialist, for example, personnel officer for a project involving sports facilities, canteens, safety officers, etc. সবাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। জি স্যার। এবার আসেন পোস্ট কমপ্লিশন অডিট। এবার আমরা রিভিউ করতেছি, ডিসিশন নিলাম, ডিসিশন চলতেছে। এবার পোস্ট কমপ্লিশন অডিট, এটা হচ্ছে কি ওই একই রকম কথা। আমি post completion appraisal of projects provides a mechanism whereby experience gained from current and past projects can be fed into the organization's decision making process to aid decisions on the future projects. এখন আমি একটা ফিউচার প্রজেক্ট নিব, দেখেন এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল কথাবার্তা, এগুলো আপনাদের মাথায় একদম ধারণ করবেন। থিওরিটিক্যালি যা আপনারা অঙ্ক যা শিখবেন দেখবেন, এগুলো তো আমাদের টেকনিক্স গুলো শিখতেছি আমরা, কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে কি থাকবে, আমাদের চিন্তা ভাবনা কিভাবে আমরা এনরিচ করবো, আমরা কি চিন্তা নিয়ে আমাদের চেয়ারে বসবো, সিএফও চেয়ারে যখন বসবো, নেভার এভার থিঙ্ক দ্যাট ইউ আর ডুইং জব ফর এ কোম্পানি, নেভার এভার থিঙ্ক অফ দ্যাট। সবসময় চিন্তা করবেন যে ইউ আর ডুইং ফর ইয়োরসেলফ, ইটস ইয়োর ওন কোম্পানি। তাহলে দেখবেন যে সঠিক চিন্তা, আমি বারে কথাগুলো বলি আপনাদের। সো দেখেন, পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল আপনি কাজ করে বলছেন, এবারে অ্যাপ্রেজাল করতেছেন অফ প্রজেক্টস provides a mechanism whereby experience gained from current and past projects can be fed into the organization's decision making process to aid decisions on future projects. In other words, it aids organization learning. Organization থেকে আমি লার্ন করতেছি। A post completion appraisal reviews
all aspects of an ongoing project in order to assess whether it has fulfilled its initial expectations. It is a forward-looking rather than a backward-looking technique. আমার পাস্ট অভিজ্ঞতা থেকে এক্সপেরিয়েন্স থেকে আমার ফিউচার প্রজেক্টের ডিসিশন মেকিং সময় আমি কাজে লাগাবো জিনিসগুলো বিষয়গুলোকে অল অ্যাসপেক্টস গুলো ইটস এ ফরওয়ার্ড লুকিং রাদার দ্যান ব্যাকওয়ার্ড লুকিং টেকনিক expenditure committee or an appointed subcommittee বুঝতে পারছেন এটা হচ্ছে পোস্ট কম্পিটিশন অডিট এবং স্যার এই সেটআপটা কিন্তু বিজনেসের মানে মোস্ট ভাইটাল একটা পয়েন্ট স্যার এখানেই ডিপেন্ড করে কিভাবে সেটআপ হচ্ছে প্রজেক্টটা অবশ্যই আপনি কাজ করেন কোথায় বলেন তো আমি স্যার ওই পাইওনিয়ার ডেনিম বাদশা গ্রুপে অলরেডি স্যার আমি এই জন্যই বলছি স্যার যদি একটু বলি আমি আমার প্রজেক্টের ফিজিবিলিটি অ্যানালাইসিস করলাম শুধু মালিক এই কম্বিনেশন সবার কনসালটেন্সি নেয় না দেখেই এত ওভারহেড কস্ট যেটা মার্কেটে আমার 20 টাকা সেখানে আমার 40 টাকা পড়ে গেছে ক্যাপাসিটি ওয়াইজ জাস্ট মিস ইনভেস্টমেন্ট উইদাউট অ্যানালাইসিস ফিজিবিলিটি অ্যানালাইসিস করে না আর কি সবার কনসার্ন স্যার এখন এগুলো ফোকাস করতে মালিককে বোঝান যে কস্ট অ্যাকাউন্টিং কেন দরকার কস্ট অ্যাকাউন্টেন্ট কেন দরকার আপনাকে কেন দরকার ওই কোম্পানিতে ডু ইট আপনি মনে করেন আপনার নিজের কোম্পানির জন্য করতেছেন আপনি এটা করে ওনাকে দেখান যে আপনি আসলে কোম্পানির জন্য কত ভালো করলেন and earn your own salary from the savings of the company কস্ট অ্যাকাউন্ট আমরা এটা করব আমাদের চাকরির বেতন দিতে হবে না সেভিংস থেকে দিলে হবে মানে এত সেভ করে দিতে পারবো আমরা ইনশাআল্লাহ কি করবো তাহলে আমার কোম্পানি আমাকে বেতন দিও আর বাঁচবে কোম্পানি হ্যাঁ স্যার হিউজ সেভিংস এর জায়গা আছে আপনি ওই জায়গায় পয়েন্ট আপ করে ওই চিন্তা করে ইনশাআল্লাহ কাজ করেন আশা করি সাকসেস হবে জি স্যার ইনশাআল্লাহ ওকে এরপর আসেন বেনিফিটস অফ কস্ট পোস্ট অডিট কমপ্লিট আলোচনা আছে আমাদের সময় করব না রোল অফ পোস্ট অ্যাপ্রেজালস ইন প্রজেক্ট অ্যাবান্ডনমেন্ট প্রজেক্ট অ্যাবান্ডন করে ফেলতে পারি হ্যাঁ তারপরে আছে যে আপনার পোস্ট এগুলা করতে পারি আচ্ছা তারপরে আর কি করতে পারি প্রজেক্ট না অল্পই করব ডিউরিং এ পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল it may be realized that the project is not likely to be so profitable as first thought আমি এখন প্রজেক্ট শুরু করে দিছি পোস্ট কমপ্লিশন অ্যাপ্রেজাল করতেছি তখন আমরা রিয়েলাইজ করতেছি যে that the project is not likely to be so profitable as first thought প্রথমে যেভাবে চিন্তা করতেছি সেভাবে প্রফিটেবল এটা হবে না and the possibility of abandoning it or terminating it early should be considered তার মানে কি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের হয়তো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি কাজ শুরু করে দিয়েছি অ্যাপ্রেজাল করার সময় দেখছি যে সিদ্ধান্তটা ভুল ছিল তাহলে আরো বড় ক্ষতির সম্মুখীন হচ্ছি তখন আমরা কি করা উচিত কন্টিনিউ করা উচিত নাকি অ্যাবান্ডন করা উচিত আপনারা কি বল করেন স্যার অ্যাবান্ডন করা উচিত স্যার নিশ্চয়ই তখন অ্যাবান্ডন করা উচিত সিদ্ধান্ত নিতে হলে থেকে আপনাকে তো কিছু যুক্তি খাড়া করতে হবে তখন আপনি অ্যাপ্রেজাল করলে ওই যুক্তিগুলো আপনার আসবে সামনে পাস্ট ক্যাশ ফ্লোস আর অফকোর্স irrelevant to the decision তাহলে কি আসছে আমি সিদ্ধান্ত নিব ফিউচারের জন্য তাহলে আমি আগে যে ক্যাশ যেটা আমার বা যেটা আমি আগে পাইছি ভবিষ্যতের সিদ্ধান্তের জন্য তো ওগুলো তো আমার জন্য কোনো রিলেভেন্ট কোনো বিষয় না আমি ভবিষ্যতে কি খরচ করব কি আসবে সেটাই আমার জন্য রিলেভেন্ট হয়ে যাচ্ছে সেজন্য বলতেছে পাস্ট পাস্ট ক্যাশ ফ্লোস কি বললাম সবাই একটু বলেন মনে মনে বলেন পাস্ট ক্যাশ ফ্লোস আর ইররিলেভেন্ট এই কথাটা বলেন লাগবে একটু পরে পাস্ট ক্যাশ ফ্লোস আর of course irrelevant to the decision only future cash flows need to be considered and abandoning the project is only necessary when the net discounted expected future cash flow of the project becomes negative
abandoning the project is only necessary কখন নিব abandoning করব when the net discounted expected future flow of the project becomes negative NPV যদি আমার নেগেটিভ হয়ে যায় ভবিষ্যতে NPV করতে করতে যদি নেগেটিভ দেখি তখন আমার abandoning করাটাই হচ্ছে আমার জন্য ভালো আচ্ছা এখানে কিছু ওই যে কেস 1 কেস 2 কেস 3 যেটা দুই তিনটা উদাহরণ দিয়েছে এগুলা আপনারা একটু পড়লে মাথার মধ্যে এগুলা একটু ব্রেনটা আরো সুন্দর রিভিউ হবে আমি আর পড়ছি না এগুলা কারণ অনেক লম্বা লম্বা লেখা আছে এটা আপনারা অবশ্যই পড়বেন পড়ে জাস্ট অ্যাবার্ডিং এর কি কি সিচুয়েশন কেস 1 কেস 2 তিনটা সিচুয়েশন তারপরে বলছি আর কি জাস্ট দেখে নিন যে কোনো একটা পড়ে দিলে সুবিধা হতো স্যার যে কোনো একটা পড়ে দিলে না পড়ে গেলে আমি পড়তে চাচ্ছি না যেন যে এটা পড়ে মানে আপনাকে খুব ভ্যালু অ্যাড করবেন এই মত আমি তাতে নেক্সট চ্যাপ্টারে যাব ভ্যালু অ্যাড হবে ইনশাআল্লাহ এটা কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করতে আপনারা এটা পড়বেন পড়লে ডেফিনেটলি এটা বুঝবেন কেন আমরা ফিউচারে যদি আমরা লসে যাচ্ছি লস থেকে বাঁচার জন্য এটা তো মোটা কথা তো তিনটা সিচুয়েশনে এখানে ওরা জাস্ট এক্সাম্পল হিসেবে দিছে ব্ল্যাক জাস্ট ফর ইট তিন রকম সিচুয়েশন তাহলে এগুলো মোটামুটি আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক্স গুলো জানলাম এই চ্যাপ্টারে যেটা হচ্ছে সেটা আগে লিখতেছে অ্যাপ্রাইজাল প্রসেস দ্য পোস্ট কম্পিটিশন অডিট তারপর রিভিশন অফ কম্পাউন্ডিং এন্ড ডিসকাউন্টিং একদম চ্যাপ্টার প্রথমেই পড়ছিলাম কম্পাউন্ডিং ইন্টারেস্ট নিয়ে এবং ডিসকাউন্টিং নিয়ে রিভিশন আমরা করলাম তারপর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স এইটার মধ্যে দুইটা পার্ট শিখছি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু আর ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স শিখছি আর ট্র্যাডিশনাল টেকনিক্স এর মধ্যে বলে যে পেব্যাক পিরিয়ড এবং অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এটাকে বলে ট্র্যাডিশনাল টেকনিক্স হচ্ছে কি পেব্যাক পিরিয়ড আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো টেকনিক্স হচ্ছে কি NPV এন্ড IRR বা নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন এই গেল মোটামুটি আমাদের চ্যাপ্টার 12 এখানে কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন আছে এগুলা আপনারা ছোটখাটো আছে বড় আছে সবগুলোই করবেন করতে করতে দেখবেন যে ব্রেনটা খুলে গেছে আই হোপ যে আপনাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সো আমরা এখন চলে যাব একটু আগাই পেজ 535 চলে আসেন চ্যাপ্টার 12 টা আপনারা খুবই প্র্যাকটিক্যাল ভালো লাগে নাই স্যার আমার একটা আমি স্যার একটু পরে জয়েন করছি স্যার আমার একটা ছোট কোশ্চেন ছিল স্যার শিওর স্যার এটা হচ্ছে স্যার আমার IRR স্যার বের করার সময় যখন লিনিয়ার ইন্টারপোলেশন দিয়ে স্যার বের করা হচ্ছে যেমন আপনি স্যার যেখানে স্যার পার পিরিয়ড হচ্ছে সেখানে যেমন আপনি বলে দিলেন যে ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো কে অ্যানুয়াল ক্যাশ আউটফ্লো দিয়ে ডিভাইড করলে যে রেটটা পাওয়া যাচ্ছে সেটা স্যার স্যার যখন লিনিয়ার ইন্টারপোলেশন হচ্ছে স্যার সেই ক্ষেত্রে রেটটা বের করার কি কোনো স্যার শর্টকাট মেথড আছে কিনা ফর্মুলা দিয়ে করতে হবে স্যার ফর্মুলাতে আপনি ওই দিন ক্লাসে ছিলেন না ফর্মুলাটা আয়রা ফর্মুলাতে আপনাকে আমি পেজটা বলে দিচ্ছি আপনি ওই পেজে যে ফর্মুলা আছে একদম ইজি ফর্মুলা হ্যাঁ ফর্মুলা যে করলে আমি বলি পেজটা বলি আপনাকে 479 স্যার পেজ নাম্বার 479 ইয়েস 479 ওকে স্যার মানে এটা স্যার বুঝতে পারছি কিন্তু স্যার আমি যে IRR এর জন্য স্যার একটা মানে NPV কে 0 অথবা নেগেটিভ করার জন্য যে একটা রেট ধরবো স্যার এই রেটটা কিভাবে আমি আসলে স্যার অ্যাজিউম করতে পারি যে আপনাকে প্রশ্ন বলা থাকবে জি স্যার লাইক 50 দেখেন ওখানে 479 পৃষ্ঠার জি স্যার এখানে আপনি শেষের দিকে দেখেন অ্যাকিউরেসি অফ দ্য ফর্মুলা লেখা আছে না নিচের দিকে নিচের প্যারা দেখেন অ্যাকিউরেসি অফ দ্য ফর্মুলা জি স্যার অ্যাকিউরেসি অফ ফর্মুলা জি ওখানে কি লেখা আছে দ্য ফর্মুলা মেক্স অ্যান অ্যাপ্রক্সিমেশন অফ দ্য IRR
by assuming that the net present value will move downward in a straight line. In reality, the NPV line is curved, and therefore there will be an element of error in the IRR estimation. The choice, it is the main line, the choice of rates to estimate the IRR can reflect the answer provided by the formula. Ideally, you should aim to satisfy true criteria. Do not use rates which are too far apart. A 5% difference should be sufficient. এখন মনে করেন আর আরটা হচ্ছে try to have one discount rate which gives a positive NPV and another which gives a negative NPV. Right, sir. ওরকম একটা উদাহরণ আমরা করছিলাম যে আপনার যে পরবর্তীতে যে এক্সাম্পল 6 এর কন্টিনিউয়েশন 1 এর মধ্যে বি তে আপনার তিনটা NPV দেওয়া আছে। দেখেন তারপর প্রশ্ন দেখেন 480 ওখানে তিনটা NPV দেওয়া আছে। 10% এটা NPV কত, 12%, 20% কত, 30% কত। রাইট স্যার। আমরা করছিলাম কি বেছে নিছিলাম 20%, 30%। আপনি ওই ক্লাসে ছিলেন? না স্যার, আমি ওখানে ছিলাম না স্যার, আমি একটু লেটে জয়েন করছি স্যার। That's why you have asked this question. আমরা ওই দিন আলোচনা করছিলাম যে আমাদের একটা নেগেটিভ নিব একটা পজিটিভ নিব। এই ক্ষেত্রে আমরা নিছিলাম 20% আর 30%। কি কারণে নিছিলাম? 20% পজিটিভ 8510, 30% নেগেটিভ 9150। এখান থেকে নিয়ে আমরা ইন্টারপ্রিটেশন ফর্মুলা দিয়ে ফেলে ফেলে আমরা আয়ারটা বের করছি। ওকে ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আপনার নাম কি? প্রণেশ কুমার স্যার। প্রণেশ কুমার। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু আগাতে পারি কিনা, কারণ আমাদের বড় চ্যাপ্টার কিন্তু 13টা একই। আমার 12 চ্যাপ্টার 12 থেকে আমরা বেসিক আইডিয়াগুলো পেয়ে গেলাম। এখন আমরা দেখবো ইনফ্লেশনের কি ব্যাপার, কি আছে না আছে এখানে, আর আরো আছে আপনার অনেকগুলো বিষয় আছে। তো এখানে কি আছে চ্যাপ্টার 13-এ? ফার্দার অ্যাসপেক্টস অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল। চ্যাপ্টার লার্নিং অবজেক্টিভ কি? প্রিপেয়ার ইনফরমেশন টু সাপোর্ট প্রজেক্ট অ্যাপ্রেজাল। প্রিপেয়ার ইনফরমেশন টু সাপোর্ট প্রজেক্ট অ্যাপ্রেজাল। আমরা এর আগে চ্যাপ্টারে কি শিখছি? প্রজেক্ট অ্যাপ্রেজাল টেকনিক্স শিখছি, তাই না? কেউ কিছু আমাকে বলছেন নাকি নিজে বলছেন? স্যার এটা পেজ কত? ও পেজ 535। আছেন নাকি? প্রশ্ন করছেন কে? জি স্যার, পাওয়া গেছে। তাহলে পেজ 35 দেখেন, নেক্সট কি? প্রিপেয়ার ইনফরমেশন টু সাপোর্ট প্রজেক্ট অ্যাপ্রেজাল। প্রজেক্ট অ্যাপ্রেজাল তো আমরা টেকনিক্স গুলো আগে চ্যাপ্টারে শিখছি, চ্যাপ্টার 12 দেখে আসছি। চারটা অ্যাপ্রেজাল, এটা যদি যে ইনফরমেশন গুলো লাগে ওটাকে কি প্রিপারেশন করবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারে আমরা দেখবো। এখানে আছে অ্যাপ্লাই দ্য প্রিন্সিপালস অফ রিলেভেন্ট ক্যাশ ফ্লো এন্ড কথাটা মনে রাখি বলছিলাম না? হ্যাঁ, তাহলে প্রিন্সিপালস অফ রিলেভেন্ট ক্যাশ ফ্লো কি কি আছে এগুলো আমরা জানবো, কোনটা রিলেভেন্ট কোনটা ইররিলেভেন্ট। ক্যালকুলেট প্রজেক্ট ক্যাশ ফ্লোস, accounting for tax and inflation, apply perpetuities to drive end of project value where appropriate. আচ্ছা, তাহলে ক্যাশ ফ্লোতে আমার অ্যাকাউন্টিং ট্যাক্সের কি ইফেক্ট, ইনফ্লেশনের কি এফেক্ট, হ্যাঁ এগুলো আমরা জানবো। Apply activity based costing techniques to derive approximate long run product or service cost appropriate for use in স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। এটা একদম শেষের দিকে একটু করে একটা আলোচনা আছে, তেমন বিশেষ করে না। মেইনলি ট্যাক্স এবং ইনফ্লেশন নিয়ে আলোচনা আছে, এগুলো ভালো, এগুলো আমাদের পরীক্ষাতেও আসে প্র্যাকটিক্যালি। অ্যাপ্লাই সেন্সিটিভিটি অ্যানালাইসিস টু ক্যাশ ফ্লো প্যারামিটার্স টু আইডেন্টিফাই দোজ টু উইচ নেট প্রেজেন্ট ভ্যালু ইজ পার্টিকুলারলি সেন্সিটিভ। সেন্সিটিভিটি অ্যানালাইসিস সম্বন্ধে আমরা আগেও বিভিন্ন চ্যাপ্টারে, প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস নিয়ে আলোচনা ছিল, আমরা জানছি হোয়াট ইজ সেন্সিটিভিটি অ্যানালাইসিস। প্যারামিটার, cash flow parameters, to identify those to which net present value সঙ্গে বিভিন্ন কম্পোনেন্টের যে প্যারামিটার কম্পোনেন্ট যে ইয়েগুলো আছে আপনার একটা কম্পোনেন্টের বা একটা ভ্যারিয়েবল চেঞ্জের কারণে নেট প্রেজেন্ট ভ্যালুতে
বা কিরকম ভাবে চেঞ্জ হয় বা কত পার্সেন্ট চেঞ্জ হলে একটা ভ্যারিয়েবল নেট প্রেজেন্ট ভ্যালুতে কি এফেক্ট হবে, এইটাই আর কি। ইট ইজ সেনসিটিভ অ্যানালিসিস। দেন প্রিপেয়ার ডিসিশন সাপোর্ট ইনফরমেশন ফর ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটিং ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল কনসিডারেশনস। সো আমাদের বেসিক জিনিসটা কিন্তু আমরা চ্যাপ্টার 12 এ শিখছি। এই চ্যাপ্টারে দেখবো যে আমরা কি কি বিষয় আমাদের ইনফরমেশন ফর সাপোর্ট প্রজেক্ট অ্যাপ্রেজালে আমরা কিভাবে রেডি করব, প্রিপেয়ার অ্যাডভান্সড এরিয়াস। এখানে কি আছে, রিস্ক এন্ড সেনসিটিভিটি অ্যানালাইসিস। ওই রিস্ক এন্ড সেনসিটিভিটি দেন রিলেভেন্ট ক্যাশ ফ্লোস। তাহলে কি রিলেভেন্ট ক্যাশ ফ্লোস কথাটা আবার আসলো না, একটু আগে বললাম যে মনে রাখেন রিলেভেন্ট ইররিলেভেন্ট। এই রিলেভেন্ট ক্যাশ ফ্লোটা কিন্তু আমাদের খুঁজে নিতে হবে। আমাদের সিদ্ধান্ত করার জন্য কোন ক্যাশ ফ্লোটা রিলেভেন্ট সেটা আমাদেরকে বাছাই করে নিয়ে সেটাকে কনসিডারেশন আনতে হবে ডিসিশন মেকিং এর সময়। ইররিলেভেন্ট গুলোকে আনবো না, সেটা বাদ দিয়ে দিতে হবে। ওকে, দেন রিপ্লেসমেন্ট ডিসিশন। কখন আমরা যদি কোনো রিপ্লেসমেন্ট ডিসিশনে যাই সেক্ষেত্রে কিভাবে করবো। তারপর আসেন ট্যাক্সেশন। ট্যাক্সেশনের এফেক্ট গুলো কিভাবে আমরা হিসাব করবো সেটা জানবো। ইনফ্লেশন, সেটা ইনফ্লেশন হলে ইনফ্লেশন গুলো আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর ইনফ্লেশন দিলে কি হয় বা ইনফ্লেশন কিভাবে এফেক্ট আমরা কাজ করাবো সেটা আমরা জানবো। আর হচ্ছে ক্যাপিটাল রেশনিং। আমার ক্যাপিটাল রেশনিং কি জিনিস, আমার খুব ইন্টারেস্টিং ক্যাপিটাল রেশনিংটা। আমার ইনভেস্টমেন্টে বহুত টাকা আছে, হ্যাঁ, এখন আমি রেশনিং করবো কোথায় 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 আমি ইনভেস্টমেন্ট করবো, এটাই ক্যাপিটাল রেশনিং। তো নেট প্রেজেন্ট ভ্যালু এন্ড সেনসিটিভিটি অ্যানালাইসিস, এখানে কি এটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের মধ্যে অনেকগুলো আনসার্টেনিটি এবং রিস্কের বিষয়গুলো ইনভলভ হয়। তো এটাকে আমরা কিভাবে ডিল করি, অনেকগুলো ওয়েতে ডিল করতে পারি। একটা হচ্ছে অ্যাডিং আ রিস্ক প্রিমিয়াম টু দ্য ডিসকাউন্ট রেট ইন অর্ডার টু কম্পেনসেট ফর রিস্ক। ডিসকাউন্ট রেটের সঙ্গে একটা রিস্ক প্রিমিয়াম একটা যোগ করে দিই রিস্ক বিয়ার করার জন্য, সেটাকে বলা আছে অ্যাডিং আ রিস্ক প্রিমিয়াম টু দ্য ডিসকাউন্ট রেট। আর হচ্ছে ক্যালকুলেটিং দ্য পে ব্যাক পিরিয়ড টু গিভ অ্যান ইন্ডিকেশন অফ রিস্ক। তারপর আর হচ্ছে সেনসিটিভিটি অ্যানালাইসিস এক্সপ্লোর ফার্দার হিয়ার। এই চ্যাপ্টারে আমাদের সেনসিটিভিটি অ্যানালাইসিস নিয়ে একটু পরে আলোচনা আছে, সেটা আমরা মেইনলি সেনসিটিভিটি অ্যানালাইসিস আলোচনা করছে। আর ইউজিং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা নিয়ে একটু জাস্ট বলা আছে, তেমন কিছু আলোচনা নাই। আর মঞ্চ কার্লো সিমুলেশন a computerized system that extends sensitivity analysis, এটা নিয়ে খুব একটা আলাই। সেনসিটিভিটি অ্যানালাইসিস নিয়ে একটু আলোচনা আছে, মেইনলি সেনসিটিভিটি অ্যানালাইসিস নিয়ে এখানে কথা আছে। তো আসেন স্যার, আমরা কি ফ্রেশলি নেক্সট ক্লাস থেকে শুরু করলে ভালো হয়? এটা একটু নেক্সট ক্লাসে আমি কভার হয়ে গেছে অলমোস্ট, মানে 1 মিনিট আছে। এখন কয়টা আছে আপনাদের করে দিন? 43 বাজে স্যার। আর এখানে 44। হ্যাঁ, একটু থাক। জি স্যার, জি স্যার, একটু থাক, আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করে আসবো। কেমন লাগলো বলেন, জিজ্ঞেস করতে পারি না সবসময়, বলেন কেমন লাগলো? না এক্সিলেন্ট, খুবই স্যার ওনারশিপ হোল্ড করে যখন আমরা কাজ করতে চাই অনেক সময় তার বাংলাদেশের, যেহেতু আমি হচ্ছে একাডেমিশিয়ান, একাডেমিক রিসার্চ করে যে জিনিসটা চোখে ভেসে আসে আর কি, বা রিসার্চ আউটপুট যে জিনিসটা আসে, যে একাডেমিশিয়ানের হিসাব থেকে আমরা জিনিসটা দেখি এখনো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তার এমপ্লয়ীদেরকে রিসোর্স হিসেবে কাউন্ট করে না, এবং তাদের যে যতটুকু হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্টের জন্য বা তাদের লাইভলিহুডের জন্য যেটা বেসিক ইনশিওর করা উচিত, সেই জায়গাটা থেকে কিন্তু ইনসাম এক্সটেন্ট তারা এখনো ওইটা প্রসেস করে না। লেবার এখানে অ্যাভেলেবেল, লেট দেম গো, ভালো লাগলে করবে, নয়তো লিভ দেন। স্যার এই সেন্টিমেন্টটা স্যার ইনসাম এক্সটেন্ট চেঞ্জ হচ্ছে না। আমি যদিও মানে একাডেমিক রিসার্চের জন্য অনেক কাজ করতে হয়, তো এই বিষয়টা কিন্তু স্যার আমি দেখি। হাওয়েভার বলার স্কোপ নাই, আপনি যেহেতু আজকে অনেক কথা হলো তাই বললাম। স্যার আপনি কি মনে করেন স্যার টপ লেভেলের জায়গা থেকে কেন এরকম হচ্ছে স্যার? ইফ ইউ ডোন্ট মাইন্ড। না, ইউ আর রাইট।
এটা আসলে মানে দুর্ভাগ্যজনক। তবে তো ক্লাসগুলো স্যার এটা সত্যি কথা, দুর্ভাগ্যজনক হলেও। যেমন আপনার আমরা তো একটা প্রসেসে আছি এখন, বেশি বয়সটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বয়স বেশি না, আমাদের ম্যানেজমেন্ট প্র্যাকটিসের বয়সও বেশি না, বাংলাদেশ পার্সপেক্টিভ বলছি। কিন্তু যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা করেন, বা আমিও করছি, আমিও প্র্যাকটিক্যালি দেখছি যে তারা কিন্তু খুবই ভ্যালু করে এমপ্লয়ীদের যে মানে তাদের যে এক্সপিরিয়েন্স এবং তাদের যে কথাবার্তা খুব ভ্যালু করে। আমি তো প্র্যাকটিক্যালি খুব ফিল করছি, আমি একদম বিলিভ মি, আমি যখন কাজ করতেছিলাম আমাকে আমার এমডি ছিলেন নরওয়েজিয়ান, হাইডেলবার্গে, আমাকে এট এ টাইম দিচ্ছে, বিলিভ মি। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি শিওর যে আমি এটা আমার কাজের জন্য পাইছি, যে আমি কোম্পানিকে এত বেনিফিট করছিলাম বিভিন্নভাবে, বিভিন্ন প্রজেক্ট অ্যাপ্রাইজাল, ফিজিবিলিটি স্টাডি, হাবি জাবি অনেক কিছু পাস আমাকে দিছিল, এবং সবগুলো সাকসেসফুলি আমি রিপোর্ট করে এত সুন্দর করে করছিলাম যে ম্যানেজমেন্ট এত হ্যাপি ছিল যে আমাকে এট এ টাইম 3টা প্রমোশন দিছিল এট এ টাইম, যার ধরনের আমার যে সিনিয়র বস ছিল অন্য ডিপার্টমেন্টে, তিনি আমাকে আবার ডিপার্টমেন্ট চেঞ্জ করা হয়েছিল, কিন্তু আমার অন্য ডিপার্টমেন্টের যে বস ছিল সে আমার জুনিয়র হয়ে গেছিল র্যাঙ্কিং এ। স্যার আপনি কোথায় বাস্তবিক কথা বলছি। সো একদম কোম্পানি বলছে স্যার এমএনসি কোম্পানিতে পারফরম্যান্স একটা স্যার কিছু আপনি স্যার এমপ্লয়ীদের একটা বেনিফিট, সে যদি কোনো কিছু শিখতে চায় সেই সময়টা ইউজ করার মতো তার পারমিশন, কিন্তু এমপ্লয়ীদেরকে কিন্তু আলটিমেটলি মানে চাপের উপর রাখা হয় স্যার, সেটা এমএনসি হোক আর নন এমএনসি হোক। আর এমএনসি কোম্পানিগুলো তো আমাদের এখনো দেশীয় বোর্ডগুলি অনেক যে আমাদের ম্যানেজমেন্ট টিমেও দেখলাম যারা বাঙালি ছিল তাদের মেন্টালিটির সঙ্গে বিদেশিদের মেন্টালিটি মিলতো না, মানে বিদেশিরা আমাকে ইনশাআল্লাহ আমরা এটা আস্তে আস্তে রিকভার করতেছি, ভবিষ্যতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অবশ্যই ঠিক হবে, আমাদের ফাইন টিউনিং আসবে, আমাদের এক্সপার্টিসের যে এটা আছে সেটা দিবে, সেটা আমাদের ভ্যালু অবশ্যই হবে। আচ্ছা, আইসিএমএ থেকে আমাকে বলছে স্যার টাইম ইজ ওভার, সো আমি আইসিএমএ থেকে বলতেছে টাইম ইজ ওভার, তারাও নিশ্চয়ই ছুটে চলে যাবেন স্কুলে। ওকে স্যার, শিওর স্যার। ওকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কথা বলে, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আপনারা ভালো মতো পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ পাস করবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Recording